পরিবর্তন করে নাই। বাহাকে দৃশ্যমান বিডিআর ইস্যুর পরে, বিডিআর কমিশনের পরে বাহাদের অভিযোগ নামাটা এসে গেছে সামনে। বাহাকে সরায় নাই ডক্টর ইউনূস, কারণ ডক্টর ইউনূসের জন্য পুরো দেশ বিপদে, এবং আগামীতে নির্বাচন এদের হাতে হবে। ওকে, হাসিন ভাই, আমি আপনার কথাটা শুনলাম। আমি কর্নেল আজিজ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, কথাটা অপ্রিয় বা তারপরেও বলতে হবে। এই বাহারকে প্রমোট করেছে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, শ্রদ্ধার সাথে বলছে, আরে আমার ভাই বাহার, আসো আমি তোমার পাটা চাইটা দেই। পিনাকি বলছে, পান না, কয়েক হাজার বার বলছে। বাহার ভাই পুলিশের নেতৃত্বে আছে, বাহার ভাই বাংলাদেশ উদ্ধার করে ফেলবে। আজকের এই বাহারের কথায় তার কথা হয়েছে পুলিশকে যারা মারছে, পুলিশের উপরে যারা টর্চার করছে, এইটার বিচার আগে করতে হবে। কিন্তু একবারও বলে নাই এই পুলিশরা ভারতীয় নাগরিক। বাংলাদেশের পুলিশের সিনিয়র অফিসাররা বাংলাদেশ ছেড়ে ভারতে পালায় গেছে, একবারও বলে নাই তাদেরকে ভারত থেকে এখানে ধৈর্য না বিচার করতে হবে। রেদার ওই পুলিশে বাংলাদেশে ঢুকাইয়া আজকের হাতির লোকজনের উপরে গুলি করাইতেছে। এটার উপরে আপনার মন্তব্য জানতে চাচ্ছি, কর্নেল ফেরদৌস আজিজ। এটার উপর প্রথম মন্তব্য হচ্ছে, ফাকেন বাস্টার্ড সান, দ্যাট সোয়াইন পিসকে আগে জিজ্ঞেস করা হোক তোর কোন বাবায় অধিকার দিয়েছিল বাংলাদেশে ভারতীয় লোক, তুই কি সান অফ এ বেচ? এই যে ভারতীয় পুলিশগুলা ছিল আমার জুলাই যোদ্ধাদের রক্ত খেয়েছে, মাথায় শুট করেছে 186টা স্নাইপার দ্বারা। ইউ ফাকেন বেচ, ব্রিং দোজ ইউর ভারতীয় পুলিশ ফার্স্ট, দেন ইউ আস্ক ফর যে আমার পুলিশ হত্যার বিচার করতে হবে। ইট ইজ নট হত্যা, এটা বিপ্লবের ক্ষয়ক্ষতি, ইটস এ পার্ট অফ বিপ্লবে একটা ক্ষয়ক্ষতি হবে। একটা পুলিশ মারা গেছে, আমি তাদের পরিবারের জন্য আমি সমবেদনা জানাই। এটা একটা বিপ্লবের একটা ক্ষয়ক্ষতি হবেই, এটা তার অংশ, এটা নয় হত্যা নয়, এটা ছাত্র বা জুলাই যোদ্ধাদের কর্তৃক এটা হত্যা নয়। কিছু কিছু সুশীল আর কিছু কিছু প্রস্টিটিউট স্থানরা মানে অপব্যাখ্যা করে এগুলা, কিছু কিছু সুশীলরা বেশ্যারা এগুলার অপব্যাখ্যা করে। আমার নিজের আমার মাথা থেকে রক্ত গেছে, তো আমি আসলে এই সমস্ত কথা আসলে পরে আমি নর্মাল নিতে পারি না, আমার মাথায় রক্ত উঠে যায়। কিভাবে বলে আর কিভাবে কোন কোন সানফি বিচার তাকে ক্ষমতায় এনেছে এবং এখনো পাওয়ারে আছে, এখনো সে চেয়ারে আছে। সে বিডিআর হত্যার রিপোর্টে তার নাম এসেছে, দিস ফাকেন বাহার, তাকে কেন রাখা হয়েছে? আর এই যে ভিক্ষুকের ছেলে, এই যে ডিএমপি কমিশনার রেখে টেনে এনে বসানো হলো, কোন রাজনৈতিক দলের পরামর্শে কিনা এসে বসানো হয়েছে? দ্যাট রাজনৈতিক দলের নামটা সকলের জানা উচিত। কোন দল আনছে আমি জানি না, ওই দলেরও পানিশমেন্ট হওয়া উচিত। মানুষের রক্ত কি এতই সস্তা? আজকে বহুত পটর পটর অনেক লাট বাহাদুর সুশীলতা মারায়, বান্দির বাচ্চারা কোথায় থাকতো আজকে যদি হাসিনা থাকতো 29 পর্যন্ত? আমার রক্তের দাম দে, আমার 2000 ফেরত দে শহীদ, আমার 35,000 পঙ্গুকে ভালো করে দে, তারপর পিছরা কথা বলো। নো has got right to talk bloody left and right। কিভাবে আছে সে এখনো চেয়ারে? খোদা বক্স একটা তো গেছে, হারামজাদার বাচ্চা গেছে একটা, তার ভাই একটা ছিল আল্লাহ বক্স, ওইটা তো কক্সবাজারের মেজর সিনহা হত্যার সাথে রিলেটেড ছিল। বাংলাদেশ থেকে আমি জনগণকে বলবো, যে কেউ উঠুন, এই সোয়াইন পিসদের যেখানে পাবেন অন দ্য স্পট বিচার করবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্লিজ স্টপ। You people have failed. Now, General Mass will do the justice. Don't say fucking mob justice. Nothing called mob justice. এটা বিপ্লবের এরা চলছে এখনো, বিপ্লব অসমাপ্ত। আমরা বিপ্লবের মধ্য দিয়েই যাচ্ছি। Anything rightful happens, that's legal, that's logical, that we have to accept it. Very important have to accept it. কর্নেল আজিজ, আপনি পুলিশ কমিশনারের কথা বলছেন, এই শুয়ারের বাচ্চার কথা এবং আগে দেখেন। আজিজ ভাই, আপনি আমার কথা, এই ভিডিওটা একটু দেখেন, আগে এই ভিডিওটি দেখুন। প্রত্যেকদিন ডক্টর এস এম নওশের আলী, আপনি দেখেছেন এই পুলিশ কমিশনার হাসিনার পতনের পরে বলছে কারো গায়ে যেন হাত না তুলে, সে নাকি বারবার বলছে হাত যেন না তুলে, অথচ এই খানকির ছেলে নিজে টি শার্ট পরে
পিছনে পুলিশের প্রহরা রেখে নিজে লোকজনদেরকে পিটাইতেছে, লোকজনদেরকে বলতেছে পিটানো, এবং পিটানোর পরে এই খানকির ছেলে গর্বের সাথে হোম মিনিস্টারকে কি বলে শুনে হোসেন আলী। এর বাড়ি কোথায়, বাড়ি কোন ডিস্ট্রিক্টে? নিশ্চয়ই গোপালী। আমার ধারণা তাই। ওকে, ডক্টর এস এম নওশের আলী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক, আপনি পেশাগতভাবে একজন চিকিৎসক এবং আপনার বার্ডেন, আপনি একেবারে শাহবাগের মোড়ে, আপনি ওখানেই আছেন। আপনার অনুভূতি কি? একজন পুলিশ কমিশনার হাসিনার পতনের পরে বলে আমি লোকজনের গায়ে হাত তুলতে নিষেধ করেছি, আর নিজে এখন উলঙ্গ হইয়া হত্যার বিচার যারা চায়, বিচার দেওয়ার বদলে, বিচারের প্রবেশ করার বদলে এই খানকির ছেলে লাঠি দিয়া নিরস্ব লোকজনের গায়ে পিটানো শুরু করে। আপনার ফিলিংস কি ডক্টর এস এম নওশের আলী? আমার ফিলিংস আমি কি বলবো, আসলে সবকিছুর দায় ওই যে কর্নেল হাসিন সাহেব যেটা বললেন যে ইউনূস এবং তারা যে অপদার্থ যে স্বরাষ্ট্র উপদেষ্টা এদের, কারণ এদের নির্দেশটাও তো সে এই কোনো step নিতে পারে না। পুলিশ তো সে আজ্ঞাবহ দাস, মানে উপরের কর্তা তাকে যা হুকুম দিবে সে তাই করবে, তো তাকে যেটা হুকুম করা হয়েছে সে তাই করেছে। এবং দেখেন সে মোবাইলে বলতেছে কিন্তু যে ওই যে দেখলেন না যে ওদেরকে আমরা ওই কোনটা করে ফেলছি, কার সাথে সে কথা বলতে পারে, নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র কিন্তু তাদের সাথে সে কথা বলতেছে। এইটা পুলিশ হচ্ছে তো আসলে হুকুমের জন্য সে সে এটা করেছে, কিন্তু এটা কোনোভাবে কাম্য না, কারণ পুলিশ কখনোই মানে এইভাবে ইয়ে করতে পারে না। বিশেষ করে এত এত উপরের লেভেলের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা উনি যদি মাঠে নেবে যদি এইভাবে পিটাতে থাকে, তো অন্যরা কি শিখবে? তো জুনিয়ররা তো ওই যে যারা ইয়েতে যারা এসপি বা এএসপি বা এই ধরনের বা ডিসি এই লেভেলে যারা আছে তারা তো এই জিনিসটাই শিখবে, কারণ তারা ভবিষ্যতে এরকমই করবে যে রাস্তায় যে যারা নামবে আন্দোলন করতে তাদেরকে এইভাবে পিটাবে। এবং আমার তো মনে হয় যে এটা দিয়ে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে যারা ভবিষ্যৎ আন্দোলনে নামবে তাদেরকে এভাবে পিটানো হবে, এই ধরনের কিছু একটা হইতে পারে আর কি বিষয়টা। ডক্টর নওশের, একটা কথা আমি বলি, আপনি বারডেমের একজন চিকিৎসক, আপনাকে যদি আপনার ইমিডিয়েট বস এসে একটা বেআইনি কাজ করতে বলে, আপনারা যদি বলে তুমি চিকিৎসার বদলে একটা ইনজেকশন দিয়ে এই রুগীটাকে মেরে ফেলো, আপনি কি ওই আদেশটা মানবেন? প্রশ্নই আসে না, কারণ আমি তো শপথবদ্ধ, মানে এগুলো মানে হিপোক্রেটিক যে কোনো ধরনের কোনো ইয়ার কারণ যেটা মানুষের মৃত্যু ডেকে আনবে বা ইয়ে করবে যে যেটা সে কাজ আমি করতে পারবো না। আপনি একজন চিকিৎসক, কারণ আপনি একজন সচেতন বাংলাদেশী নাগরিক, আপনার বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ আছে। আপনি একটা কথা উচ্চারণ করেছেন, আপনার শপথ নিয়ে আছে দেশের প্রতি। আপনি একজন ডাক্তার, আপনি কোন রোগীকে মারতে পারবেন না। সো আপনারা যদি আপনার বসও বলে যে তুমি এটা মেরে ফেলো, আপনি এই মাত্র বলছেন মারবেন না, তাহলে পুলিশের কিরপোলারা, শুয়োরের বাচ্চারা কমিশনার হইছে, বিসিএস ক্যাডারে গেছে ছেলেরা, বিশ্বাস ছেলেরা, ওরা কি আপনার এই শপথের কথা ওদের মনে নাই? ওরা তো আপনার চাইতে বেশি শপথ করছে, ওই শপথ কই গেল ডক্টর নওশের? আমি তো ওই যে বললামই যে কর্নেল হাসিন সাহেব যেটা বলছেন আর কি, যে সব প্রশ্ন আসলে ডক্টর ইউনূস সেগুলো সামাল দিতে পারে না, ওই যে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো সামাল দিতে পারে না, যে কারণে এখন এরকম সিচুয়েশন গুলো হচ্ছে। ওরা তো প্রথম দিকে সুযোগ ছিল এগুলো সব সংস্কার করা, কিন্তু সেগুলো না করে ওনারা এই যে 1.5 বছর কালক্ষেপণ করেছেন। তা ওনারা এখন একটা নির্বাচন দিয়ে একটা হতবরল একটা অবস্থা দিয়ে চলে যেতে চাচ্ছেন। এইটা কি বলবো, আমার তো আসলে এগুলো নিয়ে কথা বলতে আর এখন ওকে, কর্নেল হাসিন, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর এস এম নওশের আলী অত্যন্ত মূল্যবান একটা কথা বলছে। উনি একজন পেশাগতভাবে একজন চিকিৎসক এবং শাহবাগের পাশেই বসে উনি বলছে ওনার বস বারডেমের কোন অথরিটি এসে ওনাকে যদি বলে এই রুগীটাকে মেরে ফেলো, উনি মারতে পারবেন না। উনি বলছে আমি মারবো না, আমার শপথ নিয়ে আছে একটা রুগীকে আমি বাঁচায় রাখবো। পুলিশে একেবারে কোরআনের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করানো হয়, আর্মিতে শপথ গ্রহণ করানো হয় চিরউন্নতম মসির। আচ্ছা, এগুলো যদি করানো হয় তাহলে পুলিশের যে কর্মকর্তা টি শার্ট গায়ে দিয়ে লোকজনদেরকে পিটানো শুরু করেছে, আবার বলছে আয় হাদির লাশ লইয়া যা, আপনি এদের শপথের কি তাহলে কোনো ভ্যালু নাই? নাকি এরা সবাই হাসিনা টাইপ শপথ করে, নাকি এরা সবাই তারেক রহমান টাইপ শপথ করে? ভাই এদের শপথ গুলা কই? ভাই এরা তো শপথ করে না, এমন শপথ করে এরাও মানে কষ্ট ছিল মনে সেনাবাহিনীতে ঢুকবে, সীমান্তে যুদ্ধ করবে। যাই হোক, আপনি যে কথা বলছেন মানবতা, আগে আমি মানুষ হই, মানুষ তো হই নাই।
আজকে আইসিটিতে গিয়েছিলাম, ইকবাল করিম ভুঁইয়া একটা বক্তব্য দিচ্ছিলেন। ওনার কাছে সৈনিক অফিসাররা যদি র্যাবে যেত, যাওয়ার আগে উনি ব্রিফিং করতেন। তো কিছু অফিসারকে ডেকে উনি কথা বলতেন। উনি একজন অফিসার জিজ্ঞেস করতেছিলেন, তোমরা এই অপরাধ কেন করো? তোমার তো আছে, না বলতে পারো। তখন চুপ। তখন বলে, তাকে বলে, আমি যদি তোমাকে ঘু খেতে বলি, মানে স্টুল খেতে বলি, তুমি খাবা কার না? তাইলে এইটা বড় অপরাধ না যে মানুষ মারা, কোনটা বড় অপরাধ? তো মানুষ মারাটা। কেন মারতেছ? তখন সে চুপ, কোনো কথা বলে নাই। আমরা আসলে অফিসারদেরকে, পুলিশকে শিখাই না। তুমি দুইটা ঢিল খাইতে পারো, কারণ তুমি মারা গেলে পেনশন পাবা। পুলিশ মারা গেলে পেনশন পাবে, পরিবারকে সকল নিরাপত্তা সবকিছু দেওয়া হবে। এই জন্য তুমি পুলিশ, এই জন্য আমি আর্মি। সিভিলিয়ান তো কিছু পাবে না মারা গেলে। এই জিনিসগুলি না বুঝাই, প্রত্যেকটা মানুষের জীবন একই মূল্যায়ন, সে জেনারেল হোক, আইজিপি হোক, কনস্টেবল হোক, সমান। আসলে মানবিক শিক্ষা আমাদের দেশে নাই। এটা অতি জরুরি, সবার জন্য প্রযোজ্য। যত আর্লি সম্ভব উই মাস্ট প্র্যাকটিস। হয় এরা বাংলাদেশি পুলিশ? অবশ্যই না ভাই, আমি একটু বলি। এটা যদি পাকিস্তান করতো মানায়, অন্য দেশের লোক, অন্য জাতের লোক পাঞ্জাবি মারতেছে, আমার দেশের কুলাঙ্গার বাঙালি আমাদের গায়ে হাত দিচ্ছে, কিছু হয়তো ভারতীয়। এই জিনিসগুলো তো দেখতেছে আমাদের আইজিপি প্রিজন, ডিএমপি কমিশনার, ওনার সামনে ঘুরছে। এদেরকে এখনো রাখছে কেন চাকরিতে? লাত্তি মেরে বাইকে দেখেন পুলিশকে। আমরা পয়সা দিয়ে জানোয়ার পারবো না, আমরা পয়সা দিয়ে জানোয়ার পারবো না। পরিষ্কার, দেশটাকে সংস্কার ঠিক মতো করতে হবে। কোন দল, রাজনৈতিক দল, কোন মানে এই ধরনের যে আচরণগুলি হইলো নির্বাচনের পর, আরেকটা সেন্সিটিভ ঘটনা আপনি উঠাবেন কিনা আমি উঠাবো বুঝতেছি না। এই ঘটনা হলো আমানতে। ভাই আমি ওখানে যাচ্ছি। আমি আপনাকে এখন একটা কথা, যে কথাটা বলতে চাচ্ছি, পুলিশের এই আচরণটায় আপনি কি কোনো তফাৎ দেখেন? হাসিনা আমলের যে পুলিশের আচরণ এবং সাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আচরণ, আপনি কি কোনো তফাৎ দেখেন কিনা? কোনো তফাৎ নাই। মনে হয় দীর্ঘদিন ক্ষোভে অনেকদিন মারতে পারে নাই, এই প্রতিশোধ নিল, এইভাবে খেপে গেছে। মানে নির্লজ্জ কতখানি হইতে পারে। কোনো সিম্পেথি নাই পুলিশের এখন আমার। গত 7 দিন আগে যেটা ছিল এখন নাই। এটা আসলে পরিবর্তন হয় নাই। তাদের অফিসারদের পরিবর্তন করা দরকার, দল ভেদে। আমাদের অফিসে পুলিশ নির্বাচনের আগে ভাই, নির্বাচনের আগে এই সেম পুলিশ বাহারের নেতৃত্বে খানকির ছেলে বলছে পুলিশের পে স্কেল রেজ করতে হবে। এটার উপরে কিছু বলবেন? অর্থাৎ এক পয়সায় এই খানকির ছেলেরা বেতন পায়, কে মারবে আবার বলে আমাদের বেতন বাড়াইয়া দাও। ওরা কি ওদের মায়ের সাথে জেনা করবে আমরা পয়সা বাড়াইয়া দিলে? ভাই আমি যে একটু মনে করি ভাই, কর্নেল হাসিন আপনি কথা শেষ করেন। আজকে ঢাকা শহরে যে পুলিশ, এই ঢাকা শহরে পুলিশ না, এটা ওই মফস্বল এলাকার পুলিশ। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য ঢাকা শহরে আসে। এই আচরণ হইতো না ওই পল্টন থানার পুলিশ বা ওই এলাকার পুলিশ, এলাকার পুলিশ সে সবাই চিনে, এই অপকর্ম সে করতো না। বাসায় গেলে তার বউ ধরতো, আত্মীয় ধরতো। আমরা সংস্কার করতে হবে। আপনি জানেন আপনাদের এলাকায় লোকাল পুলিশ, এলাকার পুলিশ সে সবাই চিনে, এই অনৈতিক কাজ। আমাদের অনেক পরিবর্তন দরকার পাই, কিন্তু যে লোকগুলো পরিবর্তন করবে সেরা হলো ধান্দাবাজ। আর আমরা যারা বলি সত্য কথা, যে আমরা সেবক চাই, পুলিশকে সেবক দেখতে চাই। আপনি ওই নরসিংদীর লোক ঢাকায় এসে কি সেবা করবে? আমার নরসিংদীর লোক, নরসিংদীর পুলিশ ওখানে সেবা করুক, ঢাকার এলাকার পুলিশ ঢাকায় থাকুক। ম্যাসিভ পরিবর্তন, মাইন্ডসেটে পরিবর্তন দরকার সব ক্ষেত্রেই, নাইলে আমরা কোনো উপকার পাবো না রাষ্ট্রের। ধন্যবাদ ভাই। ওকে, কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে আমি পুলিশের এই আচরণটায় আপনাকে জুলাই বিপ্লবের সময় আপনাকে ফিজিক্যালি হার্ম করেছে, আপনার মাথায় 13টা স্টিচ লেগেছে, আপনি অলমোস্ট মরে গেছেন, আপনার বউ হয়তো জানতেও পাইতো না যে আপনাকে মেরে ফেলেছে। অথচ যারা আপনার গায়ে হাত তুলেছে খানকির ছেলেরা বলে ওদেরকে রেজ দিতে হবে, ওদের বেতন বাড়াতে হবে। এটার উপরে আপনার মন্তব্য চাচ্ছি। আচ্ছা, মন্তব্য আমি দিচ্ছি একটা একটা করে। এই যে পুলিশগুলো যেগুলো আছে না, আমার ডাউট আছে, প্লিজ নোট, এখনো কিছু ভারতীয় নাগরিক পুলিশে রয়ে গেছে। কেন বলছি? এই অ্যাটিটিউডগুলো দেখে বলছি। কিভাবে রয়ে গেছে? এরা এই দেশীয় এনআইডি বানায় ফেলাইছে, জন্মসূত্র, ইউএন, এগুলা সোশ্যাল মিডিয়াতে আগে আসছিল।
আমার ডাউট লাগে এখনো কিছু আছে যারা এনআইডি বানায় ফেলছে, এদেশের নাগরিক হয়ে গেছে, বাট আদি সূত্রে কিন্তু ওই পারে। আচ্ছা, আরেকটা পয়েন্ট, এটা আপনি স্পেশালি নোট রাখবেন, টুডে আর টুমোরো উই মাস্ট রেজ দিস কোশ্চেন অ্যান্ড টেক ইট টু দি কোর্ট। এটা হচ্ছে এই যে জুলাই সনদ দিতে গিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় কয়েক মাস আগে এই যে ফকিরের বাচ্চাটা, আসলে একে বিসিএস অফিসার নাকি কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে উঠছে, এই যে সাজ্জাদ, ডিএমপি কমিশনার সাজ্জাদ সোয়াইন পিস, যাকে প্রতিদিন বেতন দিই আমরা, আই হ্যাভ এ ডাউট সে মনে হয় হাফ প্যান্ট, ওই কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে উঠেছে। হি ডিজার্ভস, হি লুকস লাইক দ্যাট অ্যান্ড হিজ অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট, পাচাটা কুকুরের মতো। সারে কইছে দে মাইরা ফালা, কোনটা লফুল কমান্ড কোনটা আনলফুল কমান্ড, দ্য বাস্টার্ড ডু নট আন্ডারস্ট্যান্ড। আমি বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, আজকে এই লোকটা যেন কোনো বর্ডার দিয়ে দেশ থেকে পালাতে না পারে। প্রতিটি জুলাই যোদ্ধা 64টা জেলার প্রতিটা লোককে আমি বলছি, এই ডিএমপি কমিশনার সাজ্জাদ ও যেন পালাইতে না পারে দেশ থেকে। 1, 2 নাম্বার, এটা হচ্ছে এই যে দুইটা ঘটনা ঘটাইল যমুনাতে আর সংসদের দক্ষিণ প্লাজায়, দুইটাই কিন্তু ডাইরেক্টলি জুলাই যোদ্ধাতে আঘাত করা। ওর ক্ষোভটা কোথায়? ওর কোন বাপে বা কোন সৎমা বা কোন বাপ, ওর বাপের কোন গার্লফ্রেন্ডটা তাকে উস্কানি দিছে যে এখানে এসে একদম মারতেই হবে? দ্য ব্রুটালিটি হি হ্যাজ শোন অন দিস টু ইনসিডেন্ট সিমিলার নেচার। দিস অ্যাট্রোসিটিস মাস্ট বি টেকেন ইন দ্য লাইন অফ জুলাই হত্যাকাণ্ড। ওই হত্যাকাণ্ডের সময় যেই মানে ইয়েটা নেওয়া হয়েছে, এক্সপ্রেশন বা ইমপ্রেশনে করা হয়েছে, এদের এই দুইটা ইনসিডেন্টের বিচার কার্য ওইভাবেই আইসিটিতে হতে হবে। এই ইনসিডেন্টের, এই সাজ্জাদ গম ওর সাথে যারাই জড়িত আছে, সংসদ ভবনে ওর সাথে পুলিশ অফিসারও ছিল, দুই একটার সাথে আমার কথাও হয়েছে সংসদ ভবন দক্ষিণ প্লাজায়, রাইট? দে ওয়ার ভেরি জেন্টল। বাট এই যে হাফ প্যান্ট মানে প্রমোটি বলে না, ডিপার্টমেন্টাল, লাইক দ্যাট। জি, প্রমোটিতে কিন্তু অ্যাটিটিউড বা কালচার বদলায় না। হ্যাঁ, তো প্রবাবলি আই ডাউট হি ইজ লাইক দ্যাট অ্যান্ড হি মাস্ট বি টেকেন ইনটু কাস্টডি, আর তার বিচার আইসিটিতে হতে হবে। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলছি, এটা আমার নৈতিক দায়িত্ব, যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা, অন্যান্য ছেলে পেলে তো বলতে পারবে না, আমি সিনিয়র হিসেবে বলছি, সরকারকে বলছি, ইউনূস সরকার, ডক্টর ইউনূস, should you please pay attention on this? If you are thinking that you are Bangladeshi and you are loyal to the July soldiers, July fighters, you have to take into cognizance this matter, and these two incidents must be considered as a July হত্যা, because July যোদ্ধাদের উপরই ডাইরেক্ট অ্যাটাক এবং ওই স্পিডে ওই অ্যাট্রোসিটি স্টাইলেই করাটা হয়েছে। সো এটা নর্মাল ইনসিডেন্ট না। নর্মাল পিরিয়ডে যে মব বা মিছিল মিটিং এর উপর করা হয়, ইট মাস্ট নট বি টেকেন ইন দ্যাট লাইন, ইট মাস্ট বি টেকেন দ্য স্পিরিট অফ জুলাই। এবং জুলাই হত্যায় যেইভাবে করেছে ওইভাবে এই ঘটনাটা বিচার করতে হবে। সকল জনগণ, 18 কোটি জনগণের প্রতি আমার আবেদন, এটা আপনারা যার যার অবস্থান থেকে এটা আইনিভাবে চিন্তা করুন। এই গমকে নিতে হবে, আইসিটিতে বিচার চাই। আমি আইসিটি প্রসিকিউটরদের অ্যাটেনশন ড্র করছি, আইসিটি চেয়ারম্যানের অ্যাটেনশন ড্র করছি, আমি ডক্টর ইউনূসের অ্যাটেনশন ড্র করছি। এই ব্যাপারটা এইভাবে নিতে হবে, আমাদের দেখতে হবে। নো, এবং আগামীতে যে সরকার, আর কয়েকদিন পরে যে সরকার ফর্ম করবে, বিএনপি হোক আর জামাত হোক, তাদেরকে এই ইনসিডেন্টটা নিতে হবে। তা না হলে এইটাকে যদি পার পেয়ে যায়, আমি বলে দিচ্ছি পরবর্তীতে সব গভর্নমেন্ট চাকরগুলাই জুলাই যোদ্ধাদের প্রতি এই স্টাইলে করতে থাকবে বা এর চেয়ে বেশি স্টাইলে করতে থাকবে। সো এটাকে স্টপ করাইতে হবে, এটাকে আইনের আওতায় নিতে হবে, আদারওয়াইজ দিস উইল কন্টিনিউ। আপনি যদি আনচ্যালেঞ্জ যেতে দেন, তখন কিন্তু একদিন পুরা রাষ্ট্রই খেয়ে ফেলে। সো আমরা দেখেছি হাসিনাকে আনচ্যালেঞ্জ দিতে দিতেই কিন্তু হাসিনা ওই পর্যন্ত গিয়েছে। সো আমি সকল জুলাই যোদ্ধা 18 কোটি জনগণকে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, মানুষ তো সকলের প্রতি আমার এই নোটিশটা আমি দিচ্ছি। আর মিস্টার অনারেবল চিফ জাস্টিস, আপনিও এটা শুনে রাখুন। সকল কোর্ট,
শুনে রাখুন, তার এই অ্যাট্রোসিটিটা জুলাই পিরিয়ডের অ্যাট্রোসিটি হিসেবে কনসিডার করা হতে হবে, এবং সেই লাইনে তাকে আইসিটিতে বিচার করতে হবে। হি ডিজার্ভ দ্যাট, হি ডিজার্ভ দ্যাট। ওকে ওকে কর্নেল জি। আজিজ, আমি আপনার কাছে ব্যাক করব। আরেকটা ডক্টর এস এম নওশাদ আরেকটা আলী। হচ্ছে নেক্সট পয়েন্ট, একটা 10 সেকেন্ড, সেটা হচ্ছে জি। এই যে আমরা বলি না, শুধু পুলিশ না, সব সেক্টরেই বলছে পয়সা কি, টাকা কি গাছের থেকে পড়ে? কেন হাসিনা কি করে গেছে? বেসিক ডাবল করে দিয়ে গেছে না? আদারওয়াইজ নর্মাল একটা পে স্কেলে 10% 20% বাড়ে, আমরা অতীতে 30 বছর চাকরি করে দেখেছি, রাইট? সে এক লাফে ডাবল করে দিয়ে গেছে। আগামী 2032 পর্যন্ত তো পে স্কেলের কোনো কোশ্চেনে উঠানো উচিত না। কোনো প্রধানমন্ত্রী যদি দেয় পে স্কেল, তার বাপের পকেট থেকে দেখ, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে পে স্কেল বাড়ানো। হাসিনা যথেষ্ট বাড়ায় দিয়ে গেছে, এই বাড়ানোর ফলে প্রাইভেট ইন্ডাস্ট্রি কি হয়েছে জানেন? তারা অফিসারদের এবং কর্মচারীদের তো ডাবল হারে যদি বেতন বাড়াই দিত, তার প্রোডাক্টের দাম বাইরে যেত, প্রোডাক্ট বাজার কেউ কিনতো না। প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোতে 5%ও বাড়াতে পারে নাই, হাসিনা যখন ডাবল করে দিয়েছে, জানেন এটা? সো ইকোনমিককে 12টা বাজায় দিয়েছে। সো এইটা আমি ইন ফেভার না, পে স্কেল বাড়ানোর জন্য 2032-এর আগে নো মোর ইনক্রিজিং অফ পে স্কেল, লেট ইট গো অ্যাজ ইট ইজ অন। গভর্নমেন্ট স্টেবল হবে, দুর্নীতি দূর হবে, দেশের পয়সা ফেরত আনবে ওইগুলা, তারপরে পে স্কেল বাড়ায়। জি, ওকে কর্নেল আজিজ, আমি আপনার কাছে ব্যাক করতেছি। ডক্টর নওশাদ আলী, একটা ঠান্ডা মাথায় একটা সিম্পল একটা জিনিস বুঝি। আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে বেশি পয়সা দেন, বেশি টিপস দেন, যদি তাদের সার্ভিস ভালো হয়, ফুডের মান ভালো হয়। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, ফুডের মান খারাপ, তাদের সার্ভিস খারাপ, আচার ব্যবহার খারাপ, আপনাকে যে প্লেটে খেতে দেয় ওইটা ময়লা, আপনি কি ওখানে বেশি টিপস দিবেন নাকি ওখানে কমপ্লেইন করবেন? কোনটা করবেন? টিপ দেওয়ার তো প্রশ্নই আসে না। আমি এখানে কমপ্লেন করবো এবং সেখানে আমি নিজে তো খেতে যাবোই না, পরে অন্যদেরকে মানা করে দেবো যে ওই হোটেলে যেন কেউ খেতে না যায়। খেতে না যায়। কোন বাংলাদেশের পুলিশ গত 54 বছরে ভালো কাজ করেছে। গত 16 বছরে স্পেশালি, ধরেন আমি 16 বছরের কথা বলছি, গত 16 বছরে ভালো কাজ করেছে এমন কোন একটা এক্সাম্পল? ডক্টর নওশাদ আলী, পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি। কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল হাসিন, এরা না হয় ইউনিফর্মের, কিন্তু আপনি একজন সিভিলিয়ান, সাধারণ একজন মানুষ, কিন্তু পেশাগতভাবে আপনি অত্যন্ত সম্মানজনক একটা পেশায় সচেতন একজন নাগরিক। পুলিশের গত 16 বছরের এমন একটা ভালো কাজের কথা বলেন যে ভালো কাজের জন্য আপনি বলবেন তাদেরকে ডাবল রেজ দাও, অথবা তাদেরকে আরো ভালো করে পয়সা দাও। আপনি এটার কথা কতবার বলবেন? ধন্যবাদ। আসলে ভিতরে ভালো মন্দ সবই আছে, তবে তারা ভিতরে যে জিনিসটা, যে গত 16 বছর যে জিনিসটা হয়েছে আর কি, এটার ভিতরে চরম ভাবে দলীয়করণ করা হয়েছে, গোপালীকরণ করা হয়েছে, এবং এর ফলে যেটা হয়েছে যে তারা মানে উপরের দিকে গেছে চাটুকারিতার মাধ্যমে, তারা ক্রিমটা খেয়েছে, এবং ক্রিমটা যেন ওরা খেতে পারে এই জন্য তারা তাদের উপরওয়ালা অর্থাৎ তাদের উপরস্থ যে আছে তার কথা তারা অন্ধের মতো তারা মেনেছে। তো এখানে তারা নৈতিকতা কোনো কিছু তারা দেখায়নি। তাদেরকে যা আদেশ করেছে তারা সেটা একেবারে অন্ধের মতো মেনেছে। আরেকটা হচ্ছে তারা ওই ক্রিমটা যাতে সবসময় খেতে পারে সেটার ব্যবস্থা করার জন্য তারা দেখা গেছে যে বিভিন্ন রকম পদ্ধতি বিক্রি তারা করেছে। আর এখন ওই যে পে স্কেলের কথা বলছে যে তাদেরকে স্যালারি বেশি দাও বা ইয়ে করো, এটা ঠিক আছে যে অনেক যারা সব অফিসার যারা আছেন তারা এই বেতনে, বর্তমান বাজার দর অনুযায়ী বেতনে তাদের চলতে কষ্ট হচ্ছে বা ইয়ে, ঠিক আছে, কিন্তু পুলিশের বেতন বাড়াই দিলে হবে না, তার গুণগত মান যদি চেঞ্জ না করে, শুধুমাত্র তার পোশাক চেঞ্জ করেছে। তো পোশাক চেঞ্জ করে লাভটা কি? যে পোশাকটা দিয়েছে এটা তো আমাদের কনফিউশন হওয়া লাগে যে এটা সিকিউরিটি গার্ড না পুলিশ, কি এটা তৈরি করেছে, এটা মানে কেন করলো, কার মাথা থেকে জিনিসটা আসলো আমি জানি না। আগে তো ঠিক করতে পুলিশের নৈতিকতা, আগে ঠিক করতে হবে তার দক্ষতা, আগে ঠিক করতে হবে তার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা কতটুকু, সেটা বাড়ানো, এবং কিভাবে বাড়ানো যায় সেটা তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সেই জিনিসটা করা, এবং পুলিশের হাত থেকে লেথাল উইপনগুলো নিয়ে নেওয়া। কারণ পুলিশ কোনোভাবেই লেথাল উইপন ইউজ করতে পারবে না। উন্নত বিশ্বে কোথাও কিন্তু পুলিশ লেথাল উইপন ইউজ করে না। তারা যেটা করে যে রায়ট পুলিশ বা অন্যান্য শুধুমাত্র তারা একটা লাঠি বা এই ধরনের ইউজ করে, এবং তাদেরকে বলা হয় সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য, সহজেই তারা কোনো জায়গায় লাঠি চার্জ না করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা তাদের উপরওয়ালা যারা, তারা বলে দিচ্ছে, মানে অনেকটা ওই যে বলে না যে ধরে আনতে গেলে বেঁধে আনো, অনেকটা সেরকম তারা করছে আর কি, তাদের উপরওয়ালাকে খুশি করার। ধন্যবাদ। তো আপনি কি মনে করেন এই মুহূর্তে যেখানে দেশ
একটা ধ্বংসাত্মক পর্যায়ে এসে ঠেকেছে। একটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কোনো কিছু নাই। একটা দেশের পুলিশরা জনগণের বন্ধু না, তারা তাদেরও বন্ধু না। এই মুহূর্তে যদি বলে আমাদেরকে স্যালারি বাড়াইয়া দাও, আপনি কি এটার ফেভারে ব্যক্তি? আপনি এখন ওনারা তারা যদি এটা দাবি করে, তো অন্যান্য ক্যাডার যারা আছে তারা বলবো আমরা ভেসে আসছে না, তা আমাদেরও স্যালারি বাড়ো। তখন সবাই বলবো, সবাই যার যার জায়গা থেকে বলবো যে আমাদের সবারই স্যালারি বাড়াবে। কিন্তু পুলিশ একা বললে তো আর এটা যদি বাড়িয়ে দেয় তো জনগণ তো সেটা মানবে না। অন্যান্য ক্যাডার সার্ভিসে অন্যান্য যেগুলোতে যারা কাজ করতেছে তারা তো এটা মানবে না। তখন আর্মি সরাসরি এসে তখন আর্মি বলবো যে আমাদের স্যালারিও। ওকে, কিন্তু আপনি কি মনে করেন পুলিশের গুণগত পেশাগত মান যে সার্ভিসের, এটার সাথে কি বাংলাদেশের জনগণ হ্যাপি? আপনি ডক্টর নওশের আলী, আপনি কি হ্যাপি পুলিশের সার্ভিসে? প্রশ্নই আসে না, নট প্রশ্নই আসে না। কারণ তারা যেভাবে এখন সেই সার্ভিস গুলো দিচ্ছে, মানে সার্ভিস তো বলতে কিছুই না। আপনি থানায় গেলে আপনি দেখা যায় যে কি পরিমাণ হয়রানি হতে হয়, যে একটা সিম্পল একটা জিডি করতে গেলে দেখা যায় কি করা। তারা দেখা যায় যে মানুষ, তারা পুলিশ থেকে বলা হয় জনগণের বন্ধু, আসলে তারা অনেকে মনে করে যে ওই চেয়ারে বসলে তারা জনগণকে নিজেদের চাকর মনে করা শুরু করে। এবং দেখা যায় যে তারা খুব ওরকম কোঅপারেটিভ তারা করেই তো না, আরো দেখা যায় যে বিভিন্ন রকম হয়রানি করার চেষ্টা করে। ওকে, ডক্টর নওশের আলী, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর কর্নেল হাসিন, আপনার কাছে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলবো। বর্তমানে যে নির্বাচন আসন্ন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য ওয়াকারের বাচ্চা ওয়াকার এবং ভারতের নির্দেশে 2 জন স্পেসিফিক অফিসারকে অ্যাসাইন করা হয়েছে দেশের ভিতরে একটা ভীতি তৈরি করার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য। এবং এই ভয়ের রাজত্ব কায়েমের প্রথম পর্ব হয়েছে এই শাহবাগে হত্যার বিচারের যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এটার উপরের অ্যাটাকের মাধ্যমে। এই অ্যাটাকের দায়িত্ব দেওয়া হয়েছে ডিজিএফআই 2 জন অফিসারকে। একজন অফিসার, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল মিজান। ব্রিগেডিয়ার জেনারেল মিজান একজন কুখ্যাত অফিসার, হিউম্যান বিং। এখন এই লোক এবং আরেকজন আছে যার ছবিটা আমি খুঁজে পাই নাই, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার। এই 2 কুত্তার বাচ্চা খুনিকে দায়িত্ব দেয়া হয়েছে পুরা দেশে ভয়ের রাজত্ব কায়েমের জন্য, এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য। এবং এই 2 কুত্তা তাদের এই কাজ শুরু করেছে হাদি হত্যার বিচারের এই শাহবাগের এখান থেকে। এটার উপরে যদি আপনি কোনো মন্তব্য করেন অথবা আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে। আমি একটা কথা বলি ভাই, আমাদের সেনাবাহিনী স্বাধীনতার পরে অনেক জেনারেল এসেছেন, সেনাপ্রধান। আওয়ামী সরকারের সময় যে সেনাপ্রধানগুলো এসেছেন এর মধ্যে সবগুলি নিকৃষ্ট। এর মধ্যে অন্তত একজন আমাদের জেনারেলরা ভারতের তদবিরে হয় বলে মানুষে হোক, তারপরে তো কিছু করণীয় থাকে। আমরা এই বিপ্লবের পরে বিপ্লবের সময় থেকে অদ্যাবধি কোনো জেনারেলকে দেখি নাই কথা বলতে। ইকবাল করিম ভুইয়া কথা বলতে হয়তো অনেকের কাছে পছন্দ না, আমি পছন্দ করি, কারণ সে কথা বলে, একজন সেনাপ্রধান কথা বলে। গতকাল উনি আইসিডিতে গেছিলেন, উনি পরিষ্কার ভাষায় বলছেন ডিজিএফআই কে ব্যান করে দিতে হবে, এর নাম চার্টার ব্রিজ পরিবর্তন করতে হবে, র্যাবকে একদম পুরা ব্যান, র্যাবের কোনো সেনাবাহিনী যাবে না, র্যাব যদি রাখতে হয় পুলিশ দিয়ে রাখবে, সেনাবাহিনী র্যাবের পারপাস ফুলফিল করবে না। এই যে সৎ সাহসটা কারণ নাই, এই জায়গায় এখন আসে এই ডিজিএফআই। এমন কোন কুলাঙ্গার কাজ সে করে নাই। এখন যে নামটা বললেন, নাম হলো মিজান, হ্যাঁ মিজান, এই লোকটার সম্বন্ধে আমি শুনছি এরা ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত। এবং তারা এই যে প্রোপাগান্ডা করতেছে, আরো অফিসার আছে প্রোপাগান্ডা করতেছে বিএনপি 220টা পাবে, নিজেরা মাতাব্বর, ওনারা ভোট ক্যালকুলেশন করে দেন। এই জন্য আমি বলবো ভাই, তারা জোর করে রিটার্নিং অফিসারকে বাধ্য করবে ফিগারটা চেঞ্জ করতে, এটা আমরা করতে দিব না। তারপরের অ্যাকশনটাই হলো গিয়ে আজকে গতকাল দেখছেন যে মোবাইল নেওয়া যাবে না 400 গজের মধ্যে, ওই ইঞ্জিনের অংশ হিসাবে। কেন, যখন ভোট শেষে যখন কাউন্টিং হবে তখন তো ওরা ছবি তুলে ফেলবে সিগনেচার সহ, দ্যাট ইজ দ্য আলামত। এবং ওই দিনে আওয়ার সব 60টা কেন্দ্রে, মনে করেন একজনের 60টা কেন্দ্র, 60টা কেন্দ্রের রেজাল্ট আইসে যাবে, 2 নম্বরই করতে পারবে না। এইটা যাতে না করতে পারে আমার মনে হয় এই জন্য এই কারিশমা। এই যে ডিজিএফআই দায়িত্ব ফেলাইয়া জনগণের হকের মধ্যে হাত দিচ্ছে, তাদের দায়িত্ব দিচ্ছে কি? উচিত শিক্ষা হয় না এই হারামজাদাদের। এত বছরে নির্লজ্জ
হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাচ্ছে। আমি কাছে আবেদন করব, যারা আসে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসতে হবে। এদের শিখতে হয় না, নির্লজ্জ জাতি। আয়নাঘর করছে ডান্ডা ডিজে বেরি। ভাইতে, না আয়নাঘর বানাচ্ছে ডিজে ভাইতে, কত বড় জানোয়ার এরা। এই জানোয়ারের হাজির ছিল যে নাম দিছেন, এই জানোয়ারের জুতা বিড়া করবো আমরা এখন। এদের জন্য সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেনাবাহিনীর জন্য ভাবমূর্তি নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে ডিজে ভাই আমাদের জন্য। এই সবগুলি মাদার চোখ, সব করে ডিজে ভাই মাদার চোখ, এদের জন্য এগুলি হয়েছে। দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা জনসমক্ষে কথা বলতে পারি না, অনেক কষ্ট কথা বলি হাতে পায়ে ধরে। আমি বুঝি কি কষ্ট, নিজের র্যাঙ্ক বলতে লজ্জা লাগে। তারা কি করে নাই হাতে না সময়, এদের শিক্ষা হয় না, লজ্জা নেই, আবার ইঞ্জিনিয়ারিং করতেছে। এই এই ছেলেটা সম্ভবত বর্তমান ডিজে ভাই জাহাঙ্গীরের ব্যাটসমেট, and he is the man organizing all those, যাতে বিএনপি জিতে। আমার মনে লজ্জা হয় নাই, এখনো পা চাতে পারলে নিজের বউ দিয়ে আসবে বিএনপির কাছে। মাথার চোতারা তো খারাপ হয়েছে, নিজের সম্মান নিজে রাখে না, বাপের সম্পত্তি নিজে ভাই। অপেক্ষা, নির্বাচন জনগণ ভোট দিবে, উইল মেক অ্যাবসলিউটলি অল রাইট। আমরা দেখতেছি, আমি গতকাল শুনছি, নামটা আমার পরিষ্কার হয় নাই, আপনি ক্লিয়ার করছেন আলহামদুলিল্লাহ। বাট আমার কথা হলো, এত এত চাপ ডিজে ভাই গেল আয়নাঘর নিয়ে, কত পরিবর্তন হলো। ডিজে ভাই জেনারেলটা ভেঙে গেল ভারতে, সংস্কার হয় নাই। পুলিশ কি সংস্কার হবে? এই মাদার চোদ্দ আগে সংস্কার হওয়া দরকার, তাই হয় নাই। পুলিশ কেমনে হবে? আমি দোষটা পুলিশে দিব না, এই মাদার চোদ্দ সব কাজ করতেছে। যত অ্যাটাচড অফিসার আছে এদেরকে আজকের মধ্যে ছেড়ে দিতে হবে, আগামীকালের মধ্যে এদের রাখা যাবে না। ডিজে ভাই অফিসে কোনো কাজ নাই নির্বাচনের সাথে, দে শুড রিমেইন ইন দ্য ব্যারাক। যদি করে ভাই, বাঙালি তো দেখে নাই, এরা তো যুদ্ধ করে না কখনো, যুদ্ধ আমি করছি বহু তাকে ক্যান্টনমেন্ট নিরাপদ করে তাদের ডিফিকাল্ট করে ফেলবো। এবার ওই ওরা ওই মানে সব এত কি সেটা, দেশের মানুষ তোমাদের আতঙ্ক হবে কেন? তোমার দেখে তো বিদেশিরা আতঙ্কগ্রস্ত হবে। মানে 5-8 দল, চারটে অভ্যাস হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই ভাই, আমি যেটা বলা বলছি, আরো অনেক কিছু আছে। এই যে আমাদের অফিসারটাদের নাম বললেন, কি নাম, আনোয়ার, এলো মনে হয় এডি, এই কয়দিন আগে ছিল সে কক্সবাজার, অন্য ভিন্ন ডিসগাইসে ছিল অন্য কোনো হোটেল জায়গায়, ঠিক আছে, সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণার জন্য তাকে যেমন করে দিতে হবে। কুকুরে বাচ্চাদের কারণ দেখেন, এই আনোয়ার গেছে সালাউদ্দিনকে দিতে হবে, এটা নিশ্চিত করা দরকার। সালাউদ্দিন খাস লয়ের লোক, একে দিতে হবে, এই জন্য একটা কন্ট্রিবিউশন সেখানে গেছে। এটা জনগণের শক্তি বুঝে নাই, চিনে নাই, লজ্জাও হয় না। আমাদের সেনাপ্রধান পরিষ্কার ভাবে বলছে নির্বাচন হবে, আমি তার উপরে আস্থা রাখি। বাট জনগণ উপর আস্থা রাখতো, জনগণ সেই জিনিসটা চায়। এই কুলাঙ্গার গুলি কাজ করে, এদের ছাড় দিব না। এদের একটা মারলে মনে মারা মানে কি, নির্বাচনের পরেই দেখি এরা কই যায়। আসুক বিএনপি, যদি আসেও বিএনপি, হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। ছাত্র সংগঠিত, আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আর এই ডিজে ভাই কোন প্রাইম মিনিস্টারের সাথে থাকবে না, এটা সেনাপ্রধানের সাথে থাকবে ভাই। ডিজে ভাই থাকবে সেনাপ্রধানের অধীনে, ভোটু করবে ওখানে বসা, ওই রাজনীতি করতে নাই। ধন্যবাদ ভাই। ওকে, আমি কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে যাব। আমাদের কাছে যে তথ্য আছে, এই ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার এবং ব্রিগেডিয়ার মিজানকে দায়িত্ব দেওয়া হয়েছে পুরা বাংলাদেশে একটা ভয়, একটা ভীতি তৈরি করার জন্য, যাতে এই নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। যে কোনো একটা দেশে পুরা জনগণকে যদি ম্যানিপুলেট করতে হয়, যদি দুর্নীতি এস্টাবলিশ করতে হয়, অথবা পার্শ্ববর্তী দেশের স্বার্থ সংরক্ষণ করতে হয়, তাইলে রাষ্ট্রবিজ্ঞান বলে পুরো দেশে ভীতির রাজত্ব কায়েম করো। এ কথাটা আমার না, আমেরিকার একজন সিভিল রাইটস মুভমেন্টের নেতা, আপনারা নাম শুনছেন, আমেরিকার একজন বিখ্যাত প্যারামাউন্ট লিডার ম্যালকম এক্স, মালিক এল শাহবাজ, উনি একটা কথা বলছিল। সে কথাটা বলছিল ফিয়ার নিয়ে। দেখেন, জনগণের মধ্যে ওই জনগণ ওই ভয়ের মধ্যে থাকতে সময় তারা ওই অন্যায় সিস্টেমটাকে তারা মেনে নেবে, যে সিস্টেম তাদেরকে ডিস্ট্রয় করতেছে। ব্রিগেডিয়ার মিজান এবং ব্রিগেডিয়ার আনোয়ার
বর্তমানে ছাত্রলীগের ক্যাডার জাহাঙ্গীরের নেতৃত্বে, খানকির ছেলে ওয়াকারের নেতৃত্বে এই ফিয়ার এস্টাবলিশ করা শুরু করেছে সাথী হত্যার বিচারের এখান থেকে। এ ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। মন্তব্য, আমি 18 কোটি মানুষকে বলবো, কোন দুষ্টচক্র, কোন লেসপেন্সার, যে সে ডিজেফাই হোক আর অন্য যে কেই হোক, যেখানেই আকাম করতে যাবে ওখানে সাথে সাথে দড়ি দিয়া বাঁধবেন, বাইন্দা আমাকে ফোনটা দিবেন। খুব ভদ্র ব্যবহার করছি তো 5ই আগস্টের পরে। এম আই অডিবল? শুনতে পাচ্ছি, জি জি আমি শুনতে পাচ্ছি। 5ই আগস্টের আগে পরে খুব ভদ্র ব্যবহার করেছি। আমি কিন্তু স্পটে পিটানো লোক, স্পটে সাইজ করি, বুঝতে পারে নাই। খুব আমরা প্রতিষ্ঠানগুলোকে ওন করেছি, ভেবেছিলাম ভালো হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে, ভুলকুটি মানুষেরই হয়। কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো হাসিনার হয়ে কাজ করছে। তোমার মমের কোন ভাতার বা কোন বয়ফ্রেন্ডের প্রেসক্রিপশনে চলছো, বাস্টার্ডস? কোন বয়ফ্রেন্ড, কোন বাবা মায়ের কোন বয়ফ্রেন্ডের প্রেসক্রিপশনে চলছো? সোয়াইন পিস দেশ নিয়ে খেলবা? আরে শিটপট, তোর মতো এই মশা, তোর মতো মশা মারার আগেই তো মরে যাবে। অহংকার করছি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। উই মেন বিজনেস, উই মেন বিজনেস, দেশের জন্য উই মেন বিজনেস। সিনিয়রের মুখের উপরে বলেছি সরি স্যার, এটা হবে না। উই আর দ্যাট, আমি হাসিন, আমরা ওই মাল, পাঁচাটা মাল না। পাঁচাটা মাল হইলে মেজর জেনারেল কেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েই আর্মি থেকে বেরোতাম কমপক্ষে, অ্যাজ পার মাই কোয়ালিফিকেশন অ্যান্ড ক্যারিয়ার প্রোফাইল। আমরা দুইজনই তো। এখন কথা হচ্ছে কোন সাহসে এরা, মানে কতটা গরু ছাগল যে এখনো শিক্ষা হয় নাই, 5ই আগস্ট দেখে নাই, দেখে শিখে নাই। তার মাকে, তার মা দেবীকে তুড়ি মেরে উড়ে দিয়েছে আল্লাহর দয়ায় এই দুধের বাচ্চারা, এবং বুঝতে পারছে না কোথায় আছে। সেকেন্ড চান্স 5ই আগস্টে তো ওখানে স্টপ হয়ে গেছিল। যদি এটা আর কয়েক ঘন্টা ফ্লোটা চলতে থাকতো, স্রোতের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যেত, মাঝখানে স্ম্যাশড হয়ে যেত, সব মাঝখানে স্ম্যাশ হয়ে যেত। ওটা হতে দেই নাই, আমরা দেই নাই। কমপক্ষে 100 খানেক অফিসার মাঠে ছিলাম সেদিন, রিটায়ার্ড অফিসার। উই ডিড নট অফ দ্য, মানে অ্যাট দ্য ব্যাক অফ দিস, আমরা অনেকেই তো অবদান রেখেছি, যেটা অনেক কিছুই হাইলাইট হয় নাই বা আসে নাই। তো এখন এদের সেন্স নাই। এই যে দয়া করলাম, এই দয়াটা ওদের বুঝতে পারলো না। এখনো পিএনজি বানাস, সিএনজি বানাস, আরে আমাকে তো সেকেন্ড টাইম বানাচ্ছে, আর কয়শবার বানাবি সারাকে বেচ, আর কতবার বানাবা, বানা, তোর বাপের দেশ, তোর বাপের কেনা গোলাম কেউ, বুঝতে পারতেছ না। আরেকবার যদি বাঙালি জেগে উঠতে হয়, সব সালারে মুসলমানি করায় ছাড়বো, বুঝতে পারছে না। ইউ ডোন্ট নো, মানে এরা তার বলসের, নিজের বলসের ওয়েটই বুঝতে পারছে, তার বিচির যে ওজন কতটুকু এটাই সে বুঝতে পারছে না। আজকে আমাকে বলতে হচ্ছে এতটা কঠোর ভাষায়। এতই যখন কলিজা আছে, সামনে আয় না, son of a bitch, come in front of me। 16 বছর তো কত চেষ্টা করছিস, খাইতে পারছিস? আমার মালিক, আমার রক্ষা করতে আমার মালিক। তো তারিক সিদ্দিকী অর্ডার তো দিয়ে দিছে কুল্লু খালাস, আমি বেঁচে আছি বিকজ অফ মাই মালিক। আমার কোনো সাপোর্টার দরকার হয় না, কোনো বাপ দরকার হয় না, কোনো চামচা দরকার হয় না। আমার মালিক আছে আমার সাথে, দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। তা আমার কথা হচ্ছে কোন সাহস করে আমি 18 কোটি, আজকে আর থামবো না, 18 কোটি লোককে বলবো, এই নামগুলো শুনেছেন, নোট রাখেন। ওকে, কর্নেল হাসিন এবং কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে আমি ব্রিগেডিয়ার আনোয়ার, এই কুত্তার বাচ্চার ছবিটা আমি পাইছি, দেখেন এই কুত্তার বাচ্চা। Syed Anwar Mahmood, accomplice of the Awami League, Indian agent and traitor. This is enlarge the করতে পারেন, হ্যাঁ, enlarge করতে পারেন, ওকে ওকে, seems to be okay। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক This আছে। is the guy, and this is the guy.
না, এই there দুই are কুত্তার বাচ্চা, there এই there দুই are কুত্তার few more বাচ্চাকে criminals. decide করছে পুরা বাংলাদেশে ভীতির রাজত্ব কায়েম করার জন্য। তারা কি করছে, মানে ক্যান্টনমেন্ট থেকে আজিজ ভাই এবং হাসিন ভাই এবং নওশের আলী ক্যান্টনমেন্ট থেকে পিপি নূরকে যে কুত্তার বাচ্চা পিটাইছে এবং শরীফ ওসমান হাদিকে যারা মারছে, এই গ্রুপের লোকজনদেরকে পুলিশের ইউনিফর্ম পরাইয়া আর্মির পিকআপে তাদেরকে শাহবাগে এনে ছাড়া হয়েছে। কারণ পুলিশের দুইজন সিনিয়র কর্মকর্তা আমাকে সরাসরি বলছে, আমি নাম বললাম না তাদের চাকরির খাতিরে, দরকার নাই রাম বলা। বলছে জেকব ভাই কয়েকজন লোক এসে নামলো, আমি জানি এরা আমাদের লোকটা, অথচ তারা পুলিশের ইউনিফর্মে। এবং তারা এসে তারা দেখলো ওই যে জাবের, ইনকলাব মঞ্চের জাবের বৈশাখ কথা কইতেছে একজন ডিসির সাথে, পুলিশের নাম মাসুদ, তার সাথে কথা বলতেছে এবং জিজ্ঞাসা করতেছে, মাসুদ ভাই এটা কি হইতেছে, আমরা তো এখানে বোমাবাজি করতে আসি নাই। আজিজ ভাই এবং হাসিন ভাই আপনারা দুইজনে বুঝবেন, ভীতি কায়েম করতে গেলে এই কাজগুলো করে, ভয় করতে গেলে। তখন ওখানে যে মাসুদ ভাই বলতেছে পুলিশের একজন ডিসি নিজে বলছে যে ওখানে সাউন্ড গ্রেডেড, ওখানে যে তারা করতেছে সাউন্ড গ্রেডেড না, ওখানে তারা গ্রেনেড চার্জ করতেছিল, টিয়ার গ্যাস তারা চার্জ করতেছিল। আচ্ছা, টিয়ার গ্যাস চার্জ করতেছে, গুলি করতেছে, লোকজনদেরকে পিটাইতেছে এবং বলতেছে আয় হাদির লাশ লইয়া যা। আচ্ছা, এরপরে আমাকে একটু বলেন তো, পুলিশ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই খানকির পোলা আদা মাগি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা খানকির পোলা কেমনে কয় যে ওখানে চার্জ করা হয় নাই, লাঠি চার্জ করা হয় নাই, ওখানে কাউকে মারা হয় নাই, যেখানে বোমাবাজি করছে। আর রয়ের পরামর্শ অনুযায়ী জেনারেল ওয়াকারের টার্গেট এই হাদি মঞ্চের বিচার চাওয়াটাকে তারা প্রমাণ করবে এখানে মৌলবাদীরা, জঙ্গিরা একত্র হয়েছে, যার জন্য এই বোমা ফাটাইছে। এই কাজটা কারা করাইছে? দুইজন অফিসার করাইছে। দুইজন অফিসার এই নেতৃত্বে ছিল। একজন হলো এই খানকির ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ আনোয়ার মাহমুদ, আরেকজন ছিল এই ব্রিগেডিয়ার মিজান, আরেক খানকির ছেলে। এখন ভাইরে, এই ইউনিফর্মে তো আপনারাও ছিলেন, এই ইউনিফর্মে তো আপনারাও দেশের চাকরি করেছেন। এই ইউনিফর্মের চাকরি করার পরে আজ অবধি কর্নেল হাসিন হিউম্যান রাইটস এর জন্য, মানবাধিকারের জন্য, হিউম্যান লাইফের জন্য আন্দোলন করে রাস্তায় রাস্তায়, পিএনজি ডিক্লার করে, আপনাকে পিএনজি ডিক্লার করে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি ডিক্লার করে, অথচ খানকির ছেলে ওয়াকার এখনো ওইখানে বসে থাকে। হোয়াট ডু ইউ থিংক দ্যাট এই আনোয়ারের মতো লোকজন আর মিজানের মতো লোকজন সারা বাংলাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করবে? কর্নেল ফেরদৌস আজিজ, যে এদের তো জুডিশিয়াল ইনকোয়ারি দরকার। এবং এই যে ইনসিডেন্টটা ঘটাইলো, আমি বললাম তো জুলাইয়ের কাউন্টার রেভুলেশন টাইপ এরা করার চেষ্টা করছে, জুলাইয়ের স্পিরিটের আঘাতে সমমানে। এর জন্যই আমি কিন্তু আগে আমাকে বলেছি যেটা আইসিটিতে এদের মামলা হতে হবে এবং ওই জুলাই হত্যার যে মাপকাঠি নিয়ে বিচারটা করা হয়েছে, চার্জটা আনা হয়েছে, ওইভাবে এদেরকে চার্জ আনতে হবে, বিকজ দিস ইন্ডিকেট সামথিংস। আমি কিন্তু আগেই বলে ফেলছি। এখন আপনি দেখালেন যে এই ক্রিমিনালরা করেছে, তো এই ক্রিমিনালরা এখনো কোন সাহসে স্বরাষ্ট্র থেকে ডাউন টু দ্যাট হাদির লাশ নিয়ে যা? আই হ্যাভ এ ফুল ডাউট এদের বায়োলজিক্যাল ফাদার এবং লিগেল ফাদার may not be the same person. They should go back to their home and ask their mom, my who mom, is their real father? tell Who is me, their real father? who is my actual father? They are, আমি শিওর তাদের বায়োলজিক্যাল ফাদার এবং লিগাল ফাদার নট দি সেম পারসন। ইয়েস, এটা এক। আর এটা কত বড় জঘন্য কাজ করেছে, রাষ্ট্রদ্রোহিতা এদেরকে আনতে হবে, আইসিটিতে আনতে হবে। শুধু এ না, এর আগে জুলাই হত্যার জন্য আরো কয়েকটা ব্রিগেডিয়ার ছবি আসছিল, নিশাত কি আরো অনেক আসছিল। তো যতগুলো আসছিল সবগুলোকে আইসিটিতে আবার কেসে মামলায় আনা হয়েছে কিনা আমি জানি না। এ যদি আমার মার পেটের আপন ভাইও হয় তবু এদেরকে মাপ দেওয়া উচিত না।
সো হোয়াট ইজ মাই, আমার মানে সার্ভিসের ছোট ভাই। অন্যায়কারীকে কোনো মাপ দেওয়া যাবে না, কারণ আল্লাহর সামনে কি আমি দাঁড়াবো ওর জন্য? ওর জন্য তো ও দাঁড়াবে আমার জন্য কেন? যেটা অপরাধ অপরাধ। আর এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ এক। আর এই ইলেকশন নিয়ে কারা নামছে মাথায়, আমি যেহেতু এই দেশে এখনো ইউনূস সাহেব অন দ্য স্পট অ্যারেস্ট করান না, তা আমি বলবো সিন্স ডক্টর ইউনূস ডু নট অ্যারেস্ট অর দ্য হোম অ্যাফেয়ার অ্যাডভাইজার ডু নট অ্যারেস্ট, কোর্ট ডু নট টেক অ্যাকশন অ্যাট হিজ ওন, সুব্রত করে না, পাবলিকের 100% অধিকার আছে জায়গা মতো যখন যেখানে পাবে বিচার করে ফেলা। একমত। If state doesn't function, then people will take their things in their hand and do the justice. জনতার আদালত, বিচার হবে, স্পটে বিচার হবে, স্টপেজ সিস্টেম হবে, স্টপে জানাজা হবে, মৌলবীটিকে স্টপে জানাজা হবে, স্পটে জানাজা হবে, সরি স্পটে জানাজা হবে। তার আত্মীয়স্বজনকে ডাক দিয়ে প্লিজ আসেন, আপনার সন্তানকে নিয়ে যান, জানাজার অ্যারেঞ্জমেন্ট করছি, জানাজায় শরীক হন। is due justice, এটা রাইট, এটা লিগাল। আমার মাদারল্যান্ডকে আমার প্রোটেক্ট করতে হবে। এনিথিং এন্ড এভরি ড্যাম থিং ইজ লিগাল। I have to protect my motherland. How dare the bastard you working for India and Hasina? ওরা ঘর থেকে যাতে বেরোতে না পারে 18 কোটি মানুষকে আমি বলছি, হোক সার্ভিং হোক রিটায়ার্ড, 18 কোটি মানুষকে বলছি ঘর থেকে যাতে বেরোতে না পারে। ওরা ক্রাইম করেছে, দেখা মাত্রই অ্যারেস্ট করবে, যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করবে। খুনি, যে কোনো ব্যক্তি অ্যারেস্ট করার অধিকার আছে। খুনিকে করতে পারে, করতে হবে। ওকে, ইলেকশনে হাত দিবে, আমি 18 কোটি জনগণকে বলবো ওই হাত যেন নিয়ে ওর বিবির কাছে ফিরতে না পারে, সত্যি ওই হাত নিয়ে পা নিয়ে যেন ঘরে ফিরতে না পারে। ওরা যেমন মানুষের সন্তানকে এতিম করে, ওর বিবি বাচ্চাও বুঝুক আমাদের 17টা বছর কেমন গেছে, এই দেশের মানুষের 17টা বছর কেমন গেছে। দ্য সান অফ এ বিচ, সান অফ ইস মানে প্রস্টিটিউটস, দিস ফাকিং ইডিয়টস ডু নট আন্ডারস্ট্যান্ড। তারা রিয়েলাইজ করে নাই, এখনো 1.5 বছর হয়ে গেছে, তাদের ভিতরে রিয়েলাইজেশন আসে নাই, একটু অনুতপ্ত লজ্জাবোধটাও আসে নাই। বাস্টার্ড এগেইন ইউ পিপল আর রেজিং ইউর হেড। আমার সামনে করুক, স্পটে আমি সাইজ করে দেব। আমি 18 কোটি লোককে আমি বলছি যে যেখানে পাবেন স্পট সাইজ করবেন। ঘর থেকে যদি বাইরে হয় ইলেকশনে যদি দেখেন, ইউনিফর্মে দেখেন বা কালো ড্রেসে দেখেন বা ল্যাংটা দেখেন বা লুঙ্গি পরে দেখেন, স্পট সিস্টেম করে দিবেন। How dare no fucking agency will send their people to the ground. রাষ্ট্রের প্রতিরক্ষা বুঝায় আমাদেরকে the swine piece. ওকে, কর্নেল আজিজ, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর নওশের আলী, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন। 2 জন মানুষকে ডিজিএফআই এবং ওয়াকার অ্যাসাইন করেছে। এই দুইজন মানুষের ছবি আপনাদেরকে আমি দেখালাম। একজন হলো ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার, আর একজন হলো ব্রিগেডিয়ার জেনারেল মিজা। ডিজিএফআই এই 2টা কুত্তার বাচ্চাকে অ্যাসাইন করছে জনগণের মধ্যে ভীতি তৈরি করার জন্য। ইলেকশনের আগে যে কোনো মূল্যে ভীতি তৈরি করতে হবে। এখন ভীতি তৈরি করার জন্য কি দরকার জানেন? বোমা ফাটানো দরকার, লোকজনরে পিটানো দরকার। ভীতি তাদের যে কোনো মূল্যে তৈরি করতে হবে, এবং এই ভীতি তৈরির জন্য তারা কিসের আলী, এরা তাদের কমান্ডে ছিল 2 ব্যক্তি। এইখানে যা ঘটছে তার কমান্ডে ছিল এই ব্যক্তি এবং এই ব্যক্তি। এরা 2 জন ভীতির রাজত্ব কায়েমের একটা মহড়া দিছে শাহবাগে। এখন এদেরকে দায়িত্ব দিছে এই পুরা ইলেকশনটাকে কেমনে ইঞ্জিনিয়ারিং করবে, তাদেরকে পুরা ক্ষমতা দেওয়া হয়েছে। ওয়াকার তাদেরকে পুরা ক্ষমতা দিছে। তারা চাইলে গুলি করতে পারবে, তারা চাইলে ধর্ষণ করতে পারবে, তারা চাইলে গুম করতে পারবে, তারা চাইলে লট দিতে পারবে, তারা চাইলে লাশকে পুড়ায় দিতে পারবে। তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এদের মতো এই প্ল্যানে যদি সামনে আগায়, আপনি কি মনে করেন জেনারেল ওয়াকার জাস্ট নিজের থেকে এটা করছে, নাকি তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে?
ডক্টর এস এম নওশাদ আলী। আমি জানি ইটস এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, কিন্তু আমি আপনাকে বলবো, আপনি কি মনে করেন বাংলাদেশের জন্ম নেয়া একজন মানুষ এ ধরনের অমানবিক কাজের জন্য সেনা অফিসারদেরকে এভাবে ব্যবহার করে? আপনার এটা মনে হয় কিনা এস এম নওশাদ আলী? একটা কথা আছে না যে কর্তার ইচ্ছায় কর্ম। তা এখন দেখা যায় আপনি একটু অযোগ্য লোক যখন আপনার বড় পজিশনে যায়, তখন ওইখানে যদি তার নিজের কোনো যোগ্যতা না থাকে, তাকে যারা ওই পজিশনে নিয়ে আসবে সে তো তখন বসে ওই তাদের পারপাসে সার্ভ করবে। তারা তাকে যে ইনস্ট্রাকশন দিবে সে অনুযায়ী সে কাজ করবে, এটাই তো স্বাভাবিক, যেহেতু তার নিজের কোনো যোগ্যতা নাই এই জন্য। তো এখন তার যোগ্যতা নাই, তাকে টানতে টানতে এই বাচ্চা যদি হাসিনার বইনের জামাই না হয়তো এই খানকির ছেলে মেজরও হয় না, তাকে কিংস কলেজ ইউকে তে ভর্তি করানো হয়েছে ডোনেশন দিয়ে। এই শুয়ারের বাচ্চা মেডিকেলি আনফিট, এই কুত্তার বাচ্চা মেডিকেলি ফিট না, লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হওয়ার কথা না এই খানকির ছেলে। তাকে একেবারে মিডিয়ার পিলখানায় অপরাধ করার পরে এই শুয়ারের বাচ্চাকে তারা বানায় দিছে লেফটেন্যান্ট জেনারেল, এবং তারা বানায় দিছে আর্মি চিফ। আর এখন এই কুত্তার বাচ্চা এদের মতো বা চাকরি জোগাড় করে আমার জনগণের মধ্যে ভীতি তৈরি করার জন্য, এবং এরা জনগণের পয়সায়, ট্যাক্সের পয়সায় তারা বেতন খায়। খানকির পোলারা তুলে এই শুয়ারের বাচ্চারা। আর আমি যখন এই কথাগুলো বলবো তখন বলবে যেরকম মিল্টন গালি দেয়, কি আমি সুমা দিব? আপনি বলেন এদেরকে আমি কি বলবো? যখন এইখানে এসে দেখেন জাবের, ইনকিলাব মঞ্চের জাবের, তাকে ওখানে মাইরা ফালানোর ধান্দা করা হইলো, মাইরা ফালানোর ধান্দা করা হইলো জাবেরের। দেখেন ডক্টর শওকত আলী, আপনার মনে হয়, ডক্টর নওশাদ আলী, আপনার মনে হয় যে হাসিনা গেছে? আপনার মনে হয় এস এম নওশাদ আলী হাসিনা গেছে? ওই যে একটা কথা আছে না যে ইংরেজ গেলেও ইংরেজের তাজ থাকে অনেকটা, এরকম হাসিনা গেছে কিন্তু তার যে লেসপেন্সার গুলো রয়ে গেছে এগুলোর তো একটা তো খেদায় নাই, এগুলো একটা না করে, সংস্কার না করে তো এখন এই ইলেকশন দিচ্ছে। ওই ইলেকশনে যারা আসবে বা যারা ভাবতেছে যারা ইলেকশন এরপরে যারা আসবে তারা চিন্তা করতেছে যে আমরা ওই না ভোটের পক্ষে থাকবো, ইয়া করবো, ওই আগের যেভাবে চলতেছে সব ওইভাবেই চলবে, আমরা খালি ক্ষমতায় যাব, বসে বসে টাকা ইনকাম করব, হাসিনা যেভাবে যা করছে আমরা সেভাবে করব, এবং ইন্ডিয়াকে আমরা সার্ভিস দিব, ইন্ডিয়াকে সার্ভিস না দিলে তো আমরা এখানে বসতে পারবো না। এই তো আর কি, এই যা হওয়ার ঠিক সেটাই তো। আপনাকে একটা সিভিক মানুষ হিসাবে, একজন সিভিল সোসাইটির একজন সচেতন নাগরিককে আমি প্রশ্ন করি, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে পিনাকি ভট্টাচার্য অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, অনেক ভালো কাজ করে, কিন্তু এই আইজি বাহার সে হইতেছে বিএনপির আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, তার বউ সরাসরি গোপালগঞ্জের ছাত্রী বেনিফিশিয়ারি। পিনাকি ভট্টাচার্য এমন ভাবে বাহারের প্রশংসা করা শুরু করলো যেন বাহার ফেরেশতা আইছে, আমাদের বাহার ভাই, আমাদের বাহার ভাই জিন্দাবাদ, আমাদের বাহার ভাই। মনে হইতেছে মুখের ভিতরে চেষ্টার সময় সব করে দিছে বাহার ভাই। এই বাহার ভাই এই পুলিশের নেতৃত্বে আছে, এটা সম্পর্কে আপনি কি কোনো মন্তব্য করবেন? উনি সম্ভবত ডক্টর, মানে ওই যে বাহার সাহেব মনে হয় উনি ডাক্তার ময়মনসিংহ মেডিকেলের মতো, তো ওই জন্য মনে উনি ওনার আর কি ডাক্তার হিসেবে উনি সাইড নিছে এই কারণে আর কি। কিন্তু এই যে যে প্রকৃত বাস্তবতা যেটা, যদি এই 5ই অগস্ট সরি এই যে জুলাই যদি না হতো তাহলে বাহার সাহেব জীবনও আপনার এই পোস্টে আসতে পারতেন না। তো এই 5ই অগস্ট তো বলতে গেলে মানে এটা তো আসলে ওনার ভাগ্যই খুলে দিছে এই পদে আসার জন্য, আদারওয়াইজ ওনাকে ওই যে পজিশনে থেকে ওনাকে রিটায়ারমেন্টে যেতে হতো, ঠিক না? নওশাদ আলী, এই 5ই আগস্টের পরে বহু অফিসাররা আমার কাছে বিড়বিড় করছে, জেকব ভাই আমার একটু সাপোর্ট দেন, আমার সম্পর্কে একটু কথা বলেন। আমি ঠান্ডা মাথায় কি বলছি জানেন? যে ভাই এই বিপ্লবটা ছাত্র জনতার, এটা কৃতিত্ব দেওয়ার মালিক জনগণ, কৃতিত্ব নেয়ার মালিক জনগণ। আমি জেকব আপনাদেরকে কোনো অবস্থাতে, আপনারা ভালো কাজ করেন, আমি ওই ভালো কাজটার প্রশংসা করি, কিন্তু ব্যক্তি আপনারা আমি গ্লোরিফাই করব না। আমার কাছে বহু রিকোয়েস্ট আসছে, আমার কাছে রিকোয়েস্ট আসছে, ভাই অমুককে একটু ফোন করেন, ভাই অমুকের সাথে একটু কথা বললেন। আমার উত্তর কি জানেন? না ভাই আমি এটা করব না, আমি তদবির বাণিজ্যে যাব না। এই
হাতছাড়া হয়েছে একটা কারণে। অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ তারা মনে করে তারা আর্কিমিডিস, তারা আইনস্টাইন চেটের বাল, তারা টোটাল রাউটটাকে ডিস্ট্রয় করছে। যেভাবে একটা বিপ্লব সফল হয় তারা বিপ্লবের ভালো বুঝে না, তারা মনে করছে এইটা করে তারা বিপ্লবে সফল করবে। তারা বাহারুল ইসলাম রে একেবারে আইজি বানায় ছাইড়া দিছে। কিরপোলারা এখন বাহার আমাদের ধরে জনগণের পুটকি মারে আর তারা চুপ করে থাকে। এই বাহার বলে আমাদেরকে রেইজ দাও, এই বাহার বলে পুলিশদের আগে তাদের পুলিশরা মার খাইছে তাদের আগে বিচার করো, পরে আমরা মাঠে যাব দায়িত্ব পালন করতে। আমি এই বাহারের কেন সাপোর্ট করব? কেন বলতে যাব আমার বাহার ভাই আমার বউয়ের পুটকি চাইটা দিব? আমি এই ধরনের কথা কেন বলতে যাব? এটা কি এইটা কইরা এই বাহারের উঠাইছে? আমি জানি না তাদের আক্কল জ্ঞান কোথায়, তারা কোথা থেকে কোথায় যায়। হাউএভার এবার আমি একটা মেইন সাবজেক্টে আসবো। কর্নেল হাসিন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, সিরাজ শিকদার যখন মাইরা ফেলাইলো, শেখ কামাল, এসপি মাহবুব তারা যখন মাইরা ফেলাইলো, আমি 90 এর আগের কথা বাদ দেই, 90 এর আগে যারা ছিল আমি তাদেরকে টানবো না। 90-তে বিএনপি, তারেক রহমান, বেগম জিয়া সিরাজ শিকদারের ভাই বোন আত্মীয় স্বজনদের ডাইকা বগলে কইরা কইলো যে আমরা সিরাজ শিকদারকে পূজা করি, আমরা সিরাজ শিকদারের পরিবারের দেখভাল করব, আমরা সিরাজ শিকদারের জন্য স্তম্ভ তৈরি করব, শহীদ মিনার তৈরি করব। আমি কিন্তু গপ্প মারতেছি না ভাই, হাসিন ভাই, আমি গপ্প মারতেছি না, শুনলে কিন্তু অবাক হইবেন। সিরাজ শিকদারের পোলা কিন্তু নিউ ইয়র্কে আমার বাসার ভাড়াইটা ছিল রে ভাই। মানে আমার বাসায় ভাড়াইটা ছিল এইটাই না, শুধু হাসিন ভাই এবং আজিজ ভাই শুনলে কিন্তু আকাশ থেকে পড়বেন। সিরাজ শিকদারের পোলা কিন্তু আমার বাসায় মারা গেছে। আচ্ছা, তারেক রহমান শুভ্ররে কইছে তোমারে আমি মন্ত্রী বানাবো, তোমারে আমি এমপি বানাবো, তোমারে আমি নমিনেশন দেব। যেই 90-এর ইলেকশনে বেগম জিয়া এবং বিএনপি জিতলো, শুভ্র কামছে আর আমার কাছে কইছে দেখছেন ভাই আমারে দিয়া এন্ডোর্সমেন্ট নিল, আমার কাছ থেকে সাপোর্ট নিল, আমারে দিয়া সবকিছু করাইলো, এখন আমার ফোনটাও পিক আপ করে না। আচ্ছা, এখন বিএনপি কি করছে জানেন? সিরাজ শিকদারের কতগুলা বেঈমান রাফাঙ্গার ভাই বোন আছে, ওই যে আছে না শামীম শিকদার, আরো কোন শিকদার, ও কিন্তু বিলিয়নিয়ার বানাইছে। আওয়ামী লীগ যেভাবে বানাইছে, খন্দকার মোস্তাক যেভাবে বানাইছে, এরশাদ যেভাবে বানাইছে, খালেদা জিয়ার তারেক রহমানও সব ভবনে বৈশা ওই শিকদার লইয়া চান্দাবাজি করছে। কিন্তু সিরাজ শিকদারের যেই ধারণা, সিরাজ শিকদারের যেই দেশপ্রেম, সেটাকে মূল্যায়ন করে নেয়। সিরাজ শিকদারের ছেলে শুভ্র শিকদার বা এদেরকে খুঁজাও তারা দেখে না। এখন এটা গেল সিরাজ শিকদার। এরপরে আসেন সিপাহী বিপ্লবে তারেক এই বিএনপি কে অথবা জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করছে এই সিপাহী বিপ্লবে, আজ অবধি বিএনপি অথবা খালেদা জিয়া এরা একটা বারের জন্য বলে নাই সিপাহী বিপ্লবের সময় জিয়াকে যারা ফ্যাসিলিটেট করছে, যারা জিয়ার জীবন রক্ষা করছে, তাদের জন্য তারা কিছু করছে। এখন পর্যন্ত তারা কেউ কিছু করে নাই। বেগম জিয়া যখন এরশাদ বিরোধী আন্দোলনে স্ট্রাগল করতেছিল, বেগম জিয়াকে যারা আশ্রয় দিয়েছিল, আর্মির আপনাদের ইউনিফর্ম পরা একজন মেজর, তাকে থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, পালানোর ব্যবস্থা করছে, টেলিফোনের ব্যবস্থা করছে, কমিউনিকেশন ব্যবস্থা করছে। ওই মেজরকে তারা এখন একবার দায়িকাও জিজ্ঞাসা করেন। এবার আসেন শাপলা চত্বর। শাপলা চত্বরের এই ডাকটা বেগম জিয়া দিছিলেন হাসিনার পতনের সময়। বেইমানি করলো কে? গোরখদক আব্বাস। বেইমানি করলো কে? সাদেক হোসেন খোকা। বেইমানি করলো কে? আব্দুল আউয়াল মিন্টু। বেইমানি করলো কে? আমির খসরু মাহমুদ চৌধুরী। বেইমানি করলো কে? সালাউদ্দিন। 2013 নভেম্বরে এরা সবাই বেইমানি করলো। মধ্য থেকে মারা গেল কে জানেন? হেফাজতের 300-400 ইনোসেন্ট পোলাপান্না শাপলা চত্বরে মারা গেল। আচ্ছা, এইটার বেনিফিটটা কে নিছে? বিএনপি। আরে বাবা রে বাবা, আমার মা আন্দোলনের ডাক দিছে, লন্ডন পয়সা বিড়বিড় কইরা কইছে। কিন্তু এই তারেক রহমান একবারও আর হেফাজতের কথা কয় না, শাপলা চত্বরের বিচারের কথা আর মুখেও নেয় না। এখন আবার আসেন শেষে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে তারেক রহমান বিএনপির
নেতৃবৃন্দরা গণভবনে যাইয়া পয়সা খাইয়া তারা হাসিনার কাছে প্রমিস করছে 2029 সাল পর্যন্ত তারা হাসিনাকে ডিস্টার্ব করবে না। এখন যেই এই ছাত্র বিপ্লবরা ছাত্র জনতা নাই হাসিনারে তাড়াইছে, তার দলের মহাসচিব খানকিরপুল্লাহ মির্জা ফাক সরাসরি কইছে এই বিপ্লবের লগে আমাগো কোনো সম্পর্ক নাই। কেন কইছে জানেন? হাসিনার পতনের পরে তাদেরকে জিজ্ঞাসা করছে তোমাগো লাগে সম্পর্ক কি আছে? মির্জা ফখরুল কে স্যাটিসফাই করছে এই উত্তর দিয়া যে বিপ্লবের লগে বিএনপির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি হইতে আসছে কে? এর খানকির পোলা সালাউদ্দিন, এর খানকির পোলা আমির খসরু মাহমুদ চৌধুরী, এর খানকির পোলা গোরখোদক আব্বাস, এর খানকির পোলা আব্দুল আউয়াল মিন্টু। এখন তাইলে একটা জিনিসকে আমি সরাসরি বলতে পারি হাসিন ভাই, বিএনপি বিপ্লবের সুবিধাভোগী, বিপ্লবের বেনিফিট নেয় বিএনপি, কিন্তু এই বিপ্লবকে তারা ধারণ করে না। বিপ্লবী যারা জীবন দিয়েছে, শহীদ আবরার, তারপরে শহীদ আবু সাইদ, তারপরে শহীদ শরীফ ওসমান হাদি, এদের পরিবারের কোনো খবর তারা রাখে না। 75-এর যেই শেখ মুজিবরে মাইরা ফেলাইছে যেসব বিপ্লবী অফিসাররা, তাদের কোনো খবরও রাখে না। কর্নেল পাশার বউ রাস্তাঘাটে কান্দা বেড়ায়, কর্নেল পাশার মেয়েকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করাইয়া হাসিনা মারাইয়া ফেলাইছে। হাসিনা বলছে পাশার মেয়ে বাচ্চা থাকুক, আমি এইটা চাই না। পাশার মেয়েকে মাইরা ফেলাইছে কর্নেল আজিজ পাশা, আর মেয়েকে মাইরা ফেলাইছে, একবারও খবর নেয় না। কর্নেল আজিজ পাশার শালা মেজর বজলুল হুদা, তার পরিবারকে ডিস্ট্রয় করা হয়েছে। মেজর বজলুল হুদাকে হাজতে গলা কেটে তারপরে মারছে হাসিনা নিজে। এ ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করে না। এ ব্যাপারে তারেক রহমান ধারে কাছেও যায় না এবং যাবেও না, এদেরকে মূল্যায়নও করবে না। অথচ বিপ্লবের বেনিফিট নেওয়ার জন্য তারেক রহমান এক পায় খাড়া। আমি সার্বিকভাবে আপনাকে বললাম, আপনি কি, আমি কর্নেল ফেরদৌস আজিজ, আপনাকে আমি জিজ্ঞাসা করব, আপনি কি মনে করেন নাকি বিএনপি এমন একটা দল যে বিপ্লবীরা এই দলকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করার কোনো কারণ আছে? কর্নেল ফেরদৌস আজিজ, আমি স্ট্রেট বলি, বিপ্লবীরা যদি এই দলকে বিশ্বাস করে তো বিপ্লবীদেরকে জাস্ট বিষ খাওয়ার সমান হবে, সুইসাইড খাওয়ার সমান হবে। নিজেরা বিষ খাও তার চেয়ে কিনা সেটা ভালো, কিন্তু এদেরকে বিশ্বাস করতে চায় না। এরা তার দলের শাখার জন্য গলা ভয়েস রেজ করে নাই। 75-এর বিপ্লবীদের, যাদের কারণে আজকে আমরা এখনো বাংলাদেশ হিসেবে টিকে আছি। ইতিহাস ভিন্ন হইতো যদি 75-এর বিপ্লব ফেল হইতো। তো 75-এর বিপ্লবীদের কাছে কারা ঋণী? আমরা সবাই ঋণী। বেনিফিশিয়ারি কারা? বিএনপি, সব পরবর্তীতে যারা রাজনীতি করে গেছে, যারা যারা সরকার আছে সবাই। অথচ 75-এর বিপ্লবীদেরকে আমরা বিদ্রোহী বলি, হত্যাকারী বলি। এরা বিপ্লবী, এরা হত্যাকারী না। আমি আজ পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধাকে আমি সূর্য সন্তান বলি না। আমি ফেরদৌস আজিজ মুক্তিযুদ্ধ, সূর্য সন্তানদের অবস্থান কিন্তু একটা মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধা, যত যোদ্ধা আছে তাদের চেয়ে উপরে, তাদের স্থান উপরে। আমি প্রতি বছর 15 আগস্টে আমার ফেসবুক চেক করলে বা রেকর্ড চেক করলে পাবে, মাই স্যালুট টু দি হিরোজ। 15 আগস্টে আমি স্ট্যাটাস দিই, তারা সূর্য সন্তান, তাদেরকে আমি সূর্য সন্তান বলে। সূর্য সন্তান ওই কয়জনই, এছাড়া সেকেন্ড কোনো সূর্য সন্তান আমি আর কাউকে বলি না। বাঙালি কতটা অকৃতজ্ঞ যে তাদেরকে আমরা মেরে ফেলছি, তাদের ফাঁসি আমরা ওয়েলকাম করছি। তো এর খেসারত কিন্তু দিতে হচ্ছে। 18 সালেই somebody said, I said this time হয়ে যাবে, somebody said wait brother wait, 22 সাল পর্যন্ত খেসারত দিবা। সত্যি 22 সাল, 23, 24 পর্যন্ত দিলাম। বিএনপি কোন জিনিসটা সঠিক করেছে দেশের জন্য বলেন আমাকে, একটা কাজ বলুন এইটা করেছে। শহীদ জিয়ার কথা আলাদা, শহীদ রাষ্ট্রপতি জিয়া, তাকে আমরা হারাইছি। এরপরে বিএনপি কোন জায়গাটায় রাইট করেছে? সিম্পল, আদমজি জুটমিল যেদিন ভেঙে দিছে ওই পারে লাইন ধরা জুটমিল ওপেন হয়ে গেছে। তাহলে প্রতিটা ডিসিশনে তো বিএনপির ভুল ছিল। অবশ্যই ম্যাডাম খালেদা জিয়া দেশপ্রেমিক ছিলেন, নো ডাউট,
সেটা, বাট অ্যাজ এ টিম একজন সরকারি পার্টি হিসেবে তাদের কোনো ইয়ে ছিল না। আর এই যে গাদ্দারগুলো যেগুলো বসে আছে, তারেকের কি সেই সেন্স আছে? তার মাকে কে হত্যা করেছে, তার ভাই কোকোকে কে হত্যা করেছে ভুলেই গেছে, মনেই না, গায়রোদেই লাগে না, ইজ্জতেই লাগে না। কারা মারছে এদেরকে জানে? এদেরকে ভাই চিনে এটা না শুনেছে? ভাই এই ভাই কার- এটা এটা মেজর কার মিজান, ছবি? এটা হলো ব্রিগেডিয়ার মিজানের ছবি। ওকে, না, এটা কোন করছে? এটা কোন করছে? এইটা হলো জাহাঙ্গীরের কোর্সমেট ব্রিগেডিয়ার মিজান, ওইটাও ক্রিমিনাল, এটাও ক্রিমিনাল। ওকে, এখন এখন এটা অ্যাক্টিভ। Keep it saved, keep this picture saved, it will be required. ওকে, আচ্ছা, I তো will, এরা I will. কোথা থেকে হবে? আর এই যে যারা ইয়ে করেছে, এই রিটায়ারমেন্ট থেকে যাদেরকে এনেছে পুলিশে, তাদেরকে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, 28শে ফেব্রুয়ারিতে যেই গভর্নমেন্টে বসুক মাস্ট সেন্ড দেম অন রিটায়ারমেন্ট, তাদেরকে একদম পাঠিয়ে দিতে হবে। এদের থেকে কেউ আইজি হবে না, এদের থেকে প্রমোশন দিয়ে আইজি হবে না, এটা কন্ট্রাক্টে আসছে, লাখে আসছে। রেগুলার অফিসার থেকে আনতে হবে, ফ্রেশ যারা লাইনে ছিল তাদেরকে, নিচের যারা সিনসিয়ার অফিসারদের প্রমোশন স্টার্ট করা যাবে না। সেন্ড অল দিস হুলিগেন্স। আর জাহাঙ্গীর এমসি কে, আমার মাই বস জাহাঙ্গীর এমসি কে ট্রায়ালে আনতে হবে, সে যেন দেশ থেকে পালাতে না পারে। সে বিডিআর এর কোলাবরেটর, সে যেন না পারে। বিডিআর নাম আছে, বাহারের নাম আছে, এরা যেন কেউ না পালাতে পারে। এই যে ডিএমপি কমিশনার সাজ্জাদ এই জন্য পালাতে পারে। এর সেদিন যখন আপনি কথাটা বলছিলেন না ভাই, ভদ্রলোক, হ্যাঁ আমি বিনয়ের সাথে বলি, তারপরে আপনি তো বুঝতে পেরেছেন যে 2 জুলাই ইনসিডেন্টের, জুলাইয়ের উপর অ্যাটাক করা লোক সে ভদ্র হয় কিভাবে? এনডিসি করলেই হয়? আর র্যাঙ্ক লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল লাগাইলেই কি হয় নাকি? ভিতরে মাল শার্টটা না ভাই, শার্টের ভিতরে মালটা কি, ম্যাটেরিয়ালটা কি, দ্যাট ম্যাটার্স। সত্যি এইটা কথা। বুঝতে হবে। জি, শার্ট তো আপনি 5 লাখ টাকার কোর্টে শার্ট পরে দিলেন, 14টা তারকা এখানে লাগাই দে। আমাদের তারকা বাবুরা তো ছিল, কয়টা সোয়াইন পিস জুলাইতে নামছে মাঠে জিজ্ঞেস বলেন তো আমাকে, একজন সোয়াইন দেখান আমাকে। পিস অফ সোয়াইন একজনও নামে নাই। না 1-2টা সোয়াইন পিস কথা বলছে, ঠিক আছে, মন্দে ভালো, কিন্তু ওই এমসি, ওই সোয়াইন পিস, ও হাসিনার আমলে সেবা দেয় নাই, পা দিছে, চাটে নাই, অবশ্যই খালেদা দিছে। জিয়াকে বাড়ি থেকে বের করে নাই, সে করছে। তার ভালোটুকু ভালো বলবো, বাট পাপটুকু পাপ তো করছে সে। এখন সে কনফেস করছে। করতেছে অনেক কিছু, দ্যাটস ওকে, ফাইন। তার এইটুকুর জন্য ধন্যবাদ দেই ভাই। সত্য কথা বলে না, খাপদের মাপদের চুপদের গায়ে লাগে, ব্লাডি সোয়াইন পিস। পাইলাম তো, নিলাম তো। মুখ খারাপ, ফেরদৌসাইজের মুখ খারাপ হবে না, তোর মায়ের হবে মুখ খারাপ, বাস্টার্ডস। কর্নেল আজিজ, আমি জি। আপনার কাছে ব্যাক করি। কর্নেল হাসিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, বিএনপি গত 54 বছরে খালি বিপ্লবের বেনিফিশিয়ারি, বিপ্লব হইলেই তারা ওইটা সুবিধাভোগী। তারা নির্বাচনের আগে তাদেরকে বলবে আপনাদেরকে মাথায় করে নাচবো, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই বিপ্লবের নায়কদের তারা ভুলে যায়। যেমন আমি আপনাদেরকে বলি, 1975 সালে যেসব আফসাররা বিপ্লব করছে, মুজিবকে সরায় দিচ্ছে সপরিবারে। আপনি আমাকে বলেন বিএনপি 90 সাল থেকে আজ অবধি তাদের জন্য কি করছে? আপনি নিজে চিন্তা করে দেখেন। বিএনপির শাসন আমলে তারা মেজর বজলুল হুদার জন্য কি করছে? একবারও কি তারেক রহমান বলছে যে মেজর বজলুল হুদাকে কারার ভিতরে, হাজতের ভিতরে গলা কাইটা খুন করা হয়েছে, আমরা এটার বিচার করব? তারা কি বলছে? বলে নাই। তারা কি একবার কর্নেল আজিজ পাশার বউকে কল করে বলছে যে আপনার মেয়েটাকে যে মেরে ফেলছে আমরা এটা দেখব? একবারও বলে নাই। তারা ক্যাপ্টেন নূর বা মেজর রাশেদ বা এদের তোমরা খুঁজা বাইক করে বলছে যে এটা করো? আরো একটা ব্যর্থতা আছে হাসিন ভাই এবং আজিজ ভাই, আপনারা আমার প্রতি ডিসএগ্রি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি রে ভাই, আমারে অনেকে পছন্দ করে না একটা কারণে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে 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 আমি আপনার নারীর ভিতরে ঢুকে যাব। এক্ষেত্রে আমি কর্নেল হাসিন এবং ব্রিগেডিয়ার ফেরদৌস আজিজকে ধন্যবাদ দেব। আপনারা আমার এই চরিত্র জানার পরেও আমার সাথে এসে কথা বলেন একটা কারণে। কেন জানেন? আমরা একটা পেজে, একবার জন্মাইছি মারা যাব, দেশের জন্য মরতে গেলে মরতে যাব, এটা নিয়ে আমরা মাথা ঘামাই না।
মেজর ডালিমের মতো ছাত্রী সাহস হইল না একটা ইনফরমেটিভ কনভারসেশনে যাওয়ার জন্য। আরে যাই কইছে জেকবের সাথে কথা চাইবেন, ওরে বাবা রে বাবা উনি আমারে ডাইনে বায়ে গাইলাইব। এই হুবরি কি করলো? হুবরি বসুন্ধরার কামলা ইলিয়াস হোসেনের লগে ইন্টারভিউ দিতে গেল। এটা ইন্টারভিউ হইলো না প্লে বয় ম্যাগাজিনের সাক্ষাৎকার হইলো আমি কিছু বুঝলাম না। আমার তো মনে হয়েছে ইলিয়াস হোসেনের লগে ওই শাহ আলমের চাকরগিরি করতে যাইয়া উনি প্লে বয় ম্যাগাজিনে সাক্ষাৎকার দিছে, উনি খুব বাহবা দিছে। কিন্তু আমি চাইছিলাম এইসব হুবড়িরা যদি আমার সাথে এসে কথা বলে, আমি তো এদের পক্ষে কথা বলতে পারি রে ভাই। আমি তো কর্নেল পাশার বড় ইন্টারভিউ করছি, আপনারা চিন্তা করে দেখেন। দেখছি আমি বিডিআর পিলখানা, বিডিআর পিলখানায়, লিজা বাবু, হ্যাঁ বিডিআর পিলখানায় যাদেরকে মারছে, যাদের ডেড বডি এখনো খুঁজে পায় না, আমি তাদেরকে নিয়েও তো কথা বলছি, তাদেরকে তো অসম্মান করি না, ডাইকা বলছি যে এদের বিচার করা হোক। আজকের পর্যন্ত তারেক রহমান এবং বিএনপি শুধু বিপ্লবের বেনিফিট নেবে, কিন্তু বিপ্লবীদের স্বপ্নকে তারা ধারণ করবে না, বিপ্লবীদের পরিবারকে কাছেও যাবে না, তাদের খবরও রাখবে না। তাহলে কি বিএনপি শুধু বেনিফিট নেওয়ার জন্য জন্মাইছে রে ভাই? কর্নেল হাসিন ভাই আর একটু ভাঙাই দেয় আপনাকে, শহীদ জিয়াকে কিন্তু ওই সময়টায় ৭৫ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তার ডিউটি অফিসার কে ছিল? তার যে ডিউটি অফিসার ছিল মেজর হাফিজ, না 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 মেজর হাফিজ ফুটবল খেলোয়াড়, এখন বিএনপির এমপি, উনি ছিলেন ডিউটি অফিসার। আর আর্টিলারির এখন এই যে লোক দেখেন, এই বিএনপি চাইলে এই যে 2000 সালে যে উনি আসলেন শেষবার, ইচ্ছা করলেই এনাদেরকে মাফ জামিন দিতে পারতেন। এরকম গাদ্দার ওই যে ৭৫ বিপ্লবের আমরা মূল্যায়ন করি নাই, তাই এতটা বছর আমরা কিন্তু পাপের মধ্যে ছিলাম, খেসারত দিছি আমরা। কারণ বিপ্লবী যে আপনার বিপ্লবী সাহসীদের যারা আমরা মুক্তি করছে মূল্যায়ন করেন নাই, বীরদের এতটা বছর গেছে, এখন আবু সাইদের আইসে এখানেও গরিমসি করতেছি। এই সরকারের উচিত ছিল বা আগামী সরকারকে বলবো অবশ্যই হাদিকে স্বাধীনতা পদক, অন্যদেরকে যথাযথ পদক সম্মান, 21 পদক তো পার হয়ে গেছে, লাভ নাই। বাট আমার কথা হলো এদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা 2 হাত তুলে আর থাম 2 হাত উজাড় করে যারা মারা গেছে, এদেরকে বীরশ্রেষ্ঠ দিতে হবে। ৭১ যুদ্ধের মধ্যে বীরশ্রেষ্ঠ সীমাবদ্ধ থাকে না, পৃথিবীর ইতিহাসে সব দেশের খেতাব থাকে। এরা আমৃত্যু যতদিন দেশ বাঁচে অতদিন থাকে। ৭১ মধ্যে বীরশ্রেষ্ঠ থাকবে না অন্য দেশের মতো, ইট রিমেইনস, মানে যতদিন পৃথিবীর বাংলাদেশ থাকে অতদিন থাকবে। এই আবু সাইদদেরকে বীরশ্রেষ্ঠ খেতাবে সম্মানিত করতে হবে। তাদের মতো সাহস, অস্ত্র ছাড়া 2 হাতে যারা আমাদের নতুন স্বাধীনতা দিচ্ছে, যতজন হয় যতজন পাওয়া যায় দিতে হবে। যে মেয়েটা বলছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, সেই মেয়েটাও সাহসিকতা খেতাব পাবে। সাহসী মানে না অস্ত্র থাকতে হবে, রক্ত থাকতে হবে। ওরা আরো বেশি সাহসী যারা খালি হাতে যুদ্ধ করে। এই বিএনপি কোনো কমিটমেন্ট নাই, সব ভাওতাবাজি। আপনি দেখেন এই বরকতা বুড়ির জন্য সৃষ্টি করছে মইনু আহমেদ, এই সেনা প্রধানের জন্য আমরা কি টর্চার হয়েছি, অন11 বিডিআর কি হই নাই, এখনো শিক্ষা পায় নাই। ওই লোক দিয়ে ওনারা করতেছে, ঘোরাফেরা করতেছেন। নতুন প্রজন্ম কি কাউকে আনেন নাই? এনারা কি আশা করেন আমি জানি না। কখনো তো বলেন ইলিয়াস সাথে বিচার করবো, ভারত সমস্যা পড়বে। আওয়ামী লীগের ধরলে ভারত এসে যায়। শুক্ররঞ্জন বালি, আরেকটা ভাই শুক্ররঞ্জন বালি, একও রাষ্ট্রীয় খেতাব দিতে, সম্মানী খেতাব 21 পদক বা ভালো একটা কিছু, এরকম লোক আমরা পাবো না। এরকম ছেলে আমরা পাবো না, যুবক পাবো না। এরকম যুবক আমাদের দরকার, এটা আমাদের গর্ব। কর্নেল হাসিন এদেরকে আমি আপনাকে একটা কথা, আপনি একটা কথা বলছেন, আমি আপনার কথাটা একটু ফলো আপ করবো। হাসিন ভাই একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, ফেরদৌস ভাই, আপনারা এক একটা তথ্যের উপরে আমরা যখন আলোচনা করতে যাই, আই উড লাইক টু গো ইনটু দ্য ডিপ, ওখানে কি আছে আমি একটু খুঁজে বাইর করি। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে 2000 সালে যখন ক্ষমতায় আসছে খালেদা জিয়া চাইলে কিন্তু মেজর হুদাকে রিলিজ করে দিতে পারতেন, কেন করেন নাই? উনাকে কি ফাঁসি দেওয়ার জন্য ফালায় রেখে গেছে বিএনপি? অবশ্যই এই জন্য আমরা বিপ্লব করি নাই, করতে পারি নাই। আমরা জানি আমার সাথে তাই করা হবে।
আমাকে না না ভাই একটু ইলাবোরেট করে বলেন, বিএনপি কেন মেজর হুদাকে ওই সময় রিলিজ করে নাই, কেন তাদেরকে সাপোর্ট করে নাই, কেন তাদেরকে তাকে রক্ষা করার কোন চেষ্টা বিএনপি করে নাই, কেন করে নাই? বেনিফিটের সময় বেনিফিট দিছো 75-এর, কিন্তু এখন তুমি মাইরা ফেলাবা, এটাই। ভাই দেখেন, এই বিপ্লবীদের জন্যই শহীদ জিয়া প্রশংসিত, এরশাদ, হাসিনা, খালেদা, সবাই এদের জন্য। আমরা এত নির্লজ্জ জাতি, কোনোদিন আমরা বলি না এদের কিছু করা দরকার। এখন এরা বলতেছে দেশে আসতে চাই, আগামী সরকার যে আসবে, যেই আসুক, আশা করি ভালো কেউ আসবে, আমরা দেখবো এদেরকে আমরা সম্মানের সাথে ফিরে আনবো ইনশাআল্লাহ। এই আন্দোলন আপনিও করবেন, আমরাও করব। ওকে হাসিন ভাই, আমি এবার কর্নেল আজিজকে জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনার কি মনে হয় আজিজ ভাই, বেগম খালেদা জিয়া 2000 সালে মেজর হুদাকে কেন রিলিজ করে নাই? তাকে যদি ওই সময় মেজর বেগম খালেদা জিয়া রিলিজ করে দিত, তাকে হাসিনা এসে হাজতে পাইতো না, অ্যাটলিস্ট বেচারা বাইচে যাইতো। আপনার কি মনে হয় এই কাজটা কেন করে নাই ফেরদৌস আজিজ? করে নাই, সে করার প্রজ্ঞা, মেধা একটা দলের থাকতে হবে, লিডারশিপে থাকতে হবে। এক নাম্বার কথা হচ্ছে সেইটা ছিল না, স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা লিডারশিপে যেটা থাকা উচিত ছিল না, সত্য মিথ্যার জন্য যেটা কাজটুকু করার সেই ইমান ছিল না। আচ্ছা এখন দাঁড়া ভাই, ভাই একটা জিনিস হয়েছে, ভারত বলছে করো না, তাই করছে, এটাই এক সেন্টেন্স। ভারতেরটা শুনছে, হ্যাঁ ভারতেরটা শুনছে, ভারতের ভয়ে সে করে নাই, শেষ করে নাই। বাট শেষ করে যদি রায়টা দিয়ে যেত 12 বছর যাবজ্জীবন, তাহলে তো আজকে তারা রাষ্ট্রের দায়িত্ব নিতে পারতো। ভাই এবং হাসিন ভাই, এবার আপনাদের কথায় আমি বলি, আপনাদের দুইজনকে আমি বলি, আপনারা দুইজনে বলছেন ভারত বলছে, এবার আপনাকে বলি, জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের ওটা এফডিআর এফআইআর করলো এসপি মোকাররম, ডিএসপি 57 পেজের জিয়া হত্যা মামলার এফআইআর করলো, এবং ওই এফআইআর এর উপরে এরশাদ কাজ করতে দিল না, লোকটাকে চাকরি থেকে বরখাস্ত করলো। বেগম জিয়া ক্ষমতায়, এসপি মোকাররমের ছেলে খালেকুজ্জামান এবং এই মোকাররম বেগম জিয়ার সাথে দেখা করতে গেল, চকলেট আপার সাপোর্ট নিয়ে, চকলেট পা তাদের কাছ থেকে ঘুষ নিল দেখা করানোর জন্য। বেগম জিয়ার কাছে গেল এই খালেকুজ্জামান এবং তার বাবা ডিএসপি মোকাররম গিয়ে বলল, ম্যাডাম এই হইছে অরিজিনাল 57 পেজের এফআইআর, আপনি আপনার হাজবেন্ডের অ্যাসাসিনেশন মামলাটাকে ওপেন করেন। বেগম জিয়া বলছে, আপনি বসেন, চা খান, আমি এটা এখনই দেখতেছি। উনি 4-5টা জায়গায় ফোন করলেন। আপনি কি জানেন এই 4-5 জনের মধ্যে কারা কারা ছিল? আমির খসরু মাহমুদ সাথে সাথে ফোন করে কইছে, ম্যাডাম এটা করা যাবে না। সামনে ছিল সাওয়ার পোলা সালাউদ্দিন, ম্যাডাম এটা করা যাবে না। এরপরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসছে ভাই, বলছে এটা করা যাবে না। আপনি কি জানেন বেগম খালেদা জিয়া কি করছে? অসহায়ের মতো খালেকুজ্জামানের দিকে ঘুইরা এবং তার বাবার দিকে ঘুইরা বলছে, এই বিষয়টা নিয়ে আমার কাছে আর আসবেন না। আপনি কি জানেন এই মোকাররমের ছেলে এখন নিউ ইয়র্কে আমার সামনে ঘন্টার পর ঘন্টা কথা বললে কান্নাকাটি করছে, বলছে জেকব ভাই দিস ইজ দ্য হিস্ট্রি। এখন মেজর হুদার ভাই ডিউক হুদা, তার বোন লিজা আপু, এরা রাস্তায় রাস্তায় কাঁদছে তাদের ভাইকে রক্ষা করার জন্য। বেগম জিয়ার কাছে কাটি করছে, বিড়বিড় করছে, আমার ভাইরা ছাইরা দেন, অ্যাটলিস্ট জানে বাঁচুক। তারা মেজর হুদাকে রিলিজ করে নাই। মেজর হুদার সাথে আমার জীবনে 2বার দেখা হয়েছে ভাই, ব্যক্তি জীবনে। শান্তিনগর চৌরাস্তায় একটা হোটেল আছে, ম্যাগনা হোটেল, আজকের কথা না, 87 সালের কথা, আমার সাথে দেখা হয়েছে। এত অমায়িক ভদ্রলোক, এত ফ্রেন্ডলি একজন মানুষ আমি দেখি নাই। বেগম জিয়া বলছে না, তাকে ছাড়া যাবে না, দেখাই করে নাই। কি হয়েছে জানেন? লিজাপুরে বেইজ্জতি করছে। লিজাপুরে বিএনপির নেতারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনরা লিজা আপুকে গালাগালি করছে এবং তারা বলছে খুনির বউ। তাইলে যারা বিপ্লব করে, বিপ্লবের সামনে
সব বেনিফিটটা নেবেন, কিন্তু বিপ্লবী যারা তাদেরকে কোনো প্রকার সহায়তা দিবেন না। বিপদের সময় তারেক জিয়া, কোকো এক বাসায় যাইয়া ব্যাংকারের বাসায় থাকবেন, আর্মির এক মেজরের বাসায় ঘুমাইবেন, মরার আগ পর্যন্ত ওই মেজরের বাসায় থাকবেন, অথচ তাদের প্রতি সামান্য কৃতজ্ঞতা বোধ দেখাবেন না। তাহলে মজুমদার ফ্যামিলি, আমি মজুমদার ফ্যামিলিটা নিয়ে একটা কারণে ভাই, জিয়া পরিবারের চরিত্র এটা না, জিয়া পরিবারের চরিত্র আলাদা। আমাকে একজন বলছে, সাবেক ডিজিএনএসআই এর মহাপরিচালক ছিলেন হাকিম সাহেব, আমারে বলছে জেকব তুমি বুঝবা না। আমি বলছি কেন? বলছে তুমি এই বেগম জিয়ার বাপের বাড়ির পরিবারের জিয়া পরিবার কইও না। আমি কইছি কেন রে ভাই? একটা হইছে জিয়া পরিবার, আর একটা হইছে মজুমদার পরিবার। এই মজুমদার পরিবার আইছে ভারতের বিহার না শিলং না কোন জায়গা থেকে, এই বাইঞ্চোদ ঘটি ক্যারেক্টার, এই ঘটি ক্যারেক্টারের লগে আমাগো মিশবে না। এবার বলেন কর্নেল আজিজ, তাইলে কি হইলো? আমরা বিপ্লবীদের ফয়দা নেব, বিপ্লবের ফয়দা নেব, কিন্তু বিপ্লব কইরা যারা বাইচে থাকবে তাদের কোনো খোঁজ খবর নেব না, লাগলে তাদেরকে হাতে টুকরা মাইরা ফেলাবো। এদেরকে কি এদের নামে কি বিএনপি? এটার নামে বিএনপি, এটার নামে বিএনপি, নেমো খারাপ, হারামখোর, বিশ্বাসঘাতক, বেঈমান, এটার নামে বিএনপি। দেখেন আল্লাহ কিন্তু একজন আছে, তাই না? You did not save them, you did not talk for them, you did not fight for them. You see the payment. You see the payment from 2006 till 24. And please wait for further payment. অভিশাপ আছে এদের উপরে, বিপ্লবীদের অভিশাপ আছে, বিপ্লবীদের পরিবারদের অভিশাপ, মজলুমদের পরিবারদের প্রতি অভিশাপ আছে। এই অভিশাপ থেকে তো বের হতে পারবে না। এটা বলতে হয় না, খারাপ লাগে, এভাবে বলাটাও হয়তো লাগে না, অনেকেই ভালোভাবে নিবে না, বাট সত্যটা সত্য। অভিশপ্ত কিভাবে হলো? ফর নাথিং ইউ হ্যাভ টু পে। ইটস নট ফর নাথিং, ফর ইয়োর কাওয়ার্ডিক অ্যাক্ট অর মানে উল্টা কাজের জন্য, আপনাকে বেঈমানির জন্য আপনাকে মূল্য দিতে হয়েছে। এখন কথাটা হচ্ছে কি, শুধু তো ওরা ওদের ভুলের জন্য বা কাপড় সুতার জন্য মূল্য দেয়নি, পুরা জাতিকে সাথে মূল্য দিতে হয়েছে গত 17টা বছর। দেয়ার লাইজ দি প্রবলেম। Why should the whole nation suffer for a family only? A few traitors, তাদের জন্য কেন করব? ওকে, এটা হয় না। আমি দুই একটা বিপ্লবীর সাথে তো এমন না যে দুই একটা বিপ্লবীর সাথে সালাম বিনিময় হয় নাই। I know their pain. ওকে, আজিজ ভাই, হাসিন ভাই, নওশের আলী, আপনাদেরকে একটা শেষ একটা ভিডিও দেখাবো, এটার উপরে আমি মন্তব্য চাচ্ছি। আমি ওদের সামনে বুক পাইতে দাঁড়াইছি, ওরা একবার বোম দিছে। আমি একটা জিনিস একটু বলতে চাই, এই যে ছেলেগুলা আপনারা যে হাতের বিচারের জন্য আছে, পরিবারের কাউকে কিন্তু দেখা যায় না। হাদির ভাইরা বলেন বা তার মা বলেন বা তার তারা কিন্তু ছিল না, শুধুমাত্র এইসব কিছু ছেলে ওই মঞ্চে তারা বিচার চাচ্ছে, তাদেরকে তার পরিবার কি বিচার চায় না। দেখা যাচ্ছে যে তার ভাই ওই যে লন্ডনের কি একটা পদ দিয়েছে ওই যে লন্ডন হাই কমিশনে, সেই চাকরি নিয়ে সে বিদেশে চলে যাবে। এখন তার ছেলেটাকে নিয়ে যাওয়ার হাদির ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য তার ওয়াইফের সাথে করতেছে, তার ওয়াইফ তার ছেলেকে দিবে না, সে তার হাদির ছেলেকে নিয়ে যাবে লন্ডনে। এই যে বিষয়গুলা আর কি, বিষয়গুলা আসলে কখনোই কাম্য ছিল না। মানে আমরা কি বলবো, আমরা কখনো চাইনি যে এরকম দিন দেখতে হবে। এটা দেখার জন্য তো আসলে এইসব ছেলেপেলেরা রাস্তা রক্ত দেয় নাই। আর এখন যারা এই যে পথে বসে যারা বসে, তারা তো এই যে আমরা এটা চাই না, কিন্তু এইটাই হইতেছে। একটা মাকে লাথি মারতেছে তার বাচ্চা কাচ্চা সহ, সে বিচার চাইতে আসছে। এবং আরেকটা ছবি দেখেন, ভিডিও দেখেন, এটা দেখার পরে আপনার ফিলিংসটা কোথায় যায়? আমরা কি আসলে মানুষের মধ্যে আছি? একজন মহিলা ডক্টর নওশের, আমরা কি সভ্য সমাজে বাস করি? এদেরকে পুলিশ বলবো না আমি বলবো এরা দৌলত দিয়া সোনা দিয়া জন্ম নেয়া এসব পেশার ছেলেরা, আর এক পেশার ছেলে ওয়াকার,
তার নেতৃত্বে এখন এই কাজগুলো করাচ্ছে। এক মার পেটে লাথি মারে, আর একটা বাবা 1 বছরের এক বাচ্চাকে বুকে জড়ায় ধইরা রক্ষা করতে চাইতেছে, তাকে চেংদোলা কইরা তারপরে এইভাবে অত্যাচার করতেছে। কি বলবো, এগুলো তো আসলে মানে সবগুলোই অত্যন্ত দুঃখজনক, এবং এটা আসলে আমার মনে হয় একটা সুদূর প্রসারের পরিকল্পনা, দেশকে একটা ফেইল্ড স্টেট দেখানো, বা এই ধরনের কোনো কিছু করতে যাচ্ছে কিনা, বা এখানে খোলা পানিতে মাছ শিকার করার কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, বা এটা থেকে তারা নির্বাচন বানচাল করা বা এই ধরনের কোনো কিছু করার কোনো পরিকল্পনা আছে কিনা, সেটা আসলে এখন তো কিছু বলা যাচ্ছে না। আর সত্যি এই ধরনের ঘটনাগুলো আসলে কষ্ট দেয় আমাদেরকে, ক্ষুব্ধ করে, বিক্ষুব্ধ। কিন্তু আমরা তো আসলে কোনো প্রতিকার পাচ্ছি না। আসলে যে ডক্টর সাহেবের উপর আমাদের যে বিশাল যে প্রত্যাশা ছিল, সেটা আসলে কণা মাত্র উনি আসলে সেটা পূরণ করতে পারেননি। উনি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বিএনপির পরামর্শে। এরা কেউই তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এবং ডক্টর ইউনূস সাহেব নিজেও ওনার প্রতি আমাদের যে আস্থাটা ছিল, প্রত্যাশাটা ছিল যে সংস্কারগুলো করে তারপর উনি একটা নির্বাচনের দিকে যাবেন, দেখা গেছে সেই সংস্কার দিয়ে কোনো কিছু যাচ্ছেন না। উনি একটা ওই যে কি ধরাই দিয়েছেন জুলাই সনদ, সেটা আবার কি হবে, সেটা ওই ইলেকশনের সাথে আবার উনি ভোটটা রেখে দিয়েছেন, ভোট না ভোট, এবং সেটা নিয়ে আসলে ওইরকম কোনো ক্লিয়ার কোনো প্রস্তাবনা নেই। এতগুলো ক্লজ এবং ইয়া দিয়ে রাখছে, এবং অনেকে এগুলো বুঝতেও পারতেছে না, এগুলো নিয়েও কিছু কিছু বিতর্ক হচ্ছে। মানে সবকিছু মিলে যেটা বলবো যে একটা হযবরল একটা অবস্থা তৈরি হয়ে গেছে, যেটাকে আসলে আমি নিজেও আসলে মানসিক ভাবে খুব বেশি একটা ভালো না। আমি এই জন্য আসলে মানে কথা বলতে আসলে এখন আর ভালো লাগে না। ধন্যবাদ। ওকে, কর্নেল হাসিন, আপনি দেখলেন একটা বাবা তার 3 বছরের বাচ্চাকে প্রোটেক্ট করতে চাচ্ছে, একটা মায়ের বুকে লাথি মারা হচ্ছে। আমরা কোথায় বাস করতেছি ভাই? আমরা তো জঙ্গলি জানোয়ার হয়ে আছি, এদের রাখার দরকার নাই। এরপরে যে ঘটনাটা ঘটছে, সেনাবাহিনীর লোক দিয়ে 21 জন সাংবাদিককে উঠে নিয়ে গেছে। জি জি জি, বুঝেন কোন জায়গায় আছি আমরা? এখানকে সবগুলো বাইকে দেওয়া উচিত, ওর খোঁজ করে বেরোবে। এখন আমরা তো আসলে কি বলবো, আমি গালি তো খারাপ, আমি কোনো গালি দেওয়ার চেষ্টা করি না, মানে আমার আর সহ্য হয় না। সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, এই কুলাঙ্গারদের বাই করা উচিত। দেখা যাক, আগামী সরকারের জন্য পক্ষে আছি, তবে ওই ডিজে ফাইল ওইগুলি কোনো কাজ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা উইল বি অ্যাক্টিভ, দেখি কার কত কারে কটা মাথা, ইনশাল্লাহ আমরা উইল টেক কেয়ার। ওকে, কর্নেল ফেরদৌস আজিজ, আপনি দেখছেন একজন বাবা কত কষ্টের সাথে তার বাচ্চাকে জড়ায় ধরে ভাই বাঁচাইতে চাইতেছে। আমি দেখেছি পুরা জুলাই মাস, আমি আমার বন্ধু মাঠে ছিলাম, আমি একজন ক্যাজুয়ালিটিও হয়েছি। তো সিনগুলো আমার এখনো ভাসে, এখনো চোখে ভাসে, এখনো পানি আসে। আই গেট ইমোশনাল, আই কান্ট। ওকে, এনিওয়ে, আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, পরে আপনি সিনগুলো দেখিয়েছেন, হ্যাঁ। আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্টাফ পয়েন্ট নোট করতে বলেছি আপনাকে, কাইন্ডলি যদি নোট রাখেন, এটা লিগাল নোটস নিতে হবে। এবং বলেছি অ্যাট্রোসিটিটা লেভেলটা দেখেন, টু কাউন্টার দ্যাট। ওই জুলাইকে ঘৃণার স্বরে যে অ্যাট্রোসিটিসটা শো করেছে, এই জন্যই আমি বলেছি যে জুলাই গণহত্যার যে হয়েছে, ওইটার একটা অংশ হিসেবে ওই স্ট্যাটাসে ধরে এইটার বিচারটা আইসিটিতে হতে হবে। নাও কিভাবে এটা ফ্রেমিং অ্যান্ড ফর্মুলেট হবে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। এটা একটা কাইন্ডলি নোট রাখবেন। হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা অন্য দেশীয় বিদেশীয় সব জায়গায় এটা যাতে কিভাবে করা যায়, এই ইয়েটা ছেড়ে দেওয়া যাবে না। দক্ষিণ প্লাজারটা এবং এইটা যে স্টাইলে করেছে, যে ঘৃণ্য ভাবে করেছে, এটা করতে হবে। এটা আইসিটিতে ওই স্টাইলে এটা আনতে হবে। অনেকের কাছে এটা ছোট মামুলি ব্যাপার, আমি কিন্তু মামুলি ব্যাপার হিসেবে দেখি না এটাকে। এটা ছিল নতুন মানবাধিকার কমিশন করা হয়েছে, আমাদের যে গুম কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি এখন সেটা প্রধান, নূর খান ওখানে আছে। আমরা একটু পরে গুছিয়ে নেওয়ার পরে ইনশাল্লাহ ওনারা নতুন জয়েন করবেন, এই মামলাগুলি আমরা ওখানে করব, এবং তারাই বাই করবে কি আমরা করতে হয়। হ্যাঁ, এবং
ফ্রম হ্যাঁ। অ্যাব্রোড, ইফ ইউ জাস্ট কন্ট্রিবিউট দ্যাট উইল বি নাইস। এটা অত বুঝতে পারছেন কেন কোন অবস্থায় এটা সাধারণ দৃষ্টিতে কিন্তু নর্মাল মনে হয় অনেকের কাছে, চিন্তা করে নেই। আমি জুলাই যোদ্ধা অ্যাট্রোসিটিসটা দেখেছি, আজও দেখছি। আমার যে ইমোশন আর একটা নর্মাল মানুষের ইমোশন এক হবে না, এটাই স্বাভাবিক। আমি অনেক খেপে যাব, হাসিন অনেক খেপে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা বিপ্লবী এবং আমরা সাফারার, আমরা জুলাই ফাইটার, আর উই ওন আওয়ার কান্ট্রি, রাইট? আমাদের বউ বাচ্চাকে এরকম ওন করি না, বিশ্বাস করেন। আজকিম আমরা নিজের বউ বাচ্চার কথাও চিন্তা করি না। ও যদি বলে দোস্ত আজকে ওইখানে যাব, আমার বউ কি বলে জানেন? ও দোস্ত ডাক দিছে, চলে গেল পরে আমার কথা তো জিজ্ঞাসা করলো না, আমার যে একবারও জ্বর। ইয়েস, আজিজ ভাই, আজিজ ভাই এবং হাসিন ভাই, আমি যখন ইন্ডিয়ান হাই কমিশনের ওখানে দাঁড়াতে যাই, আপনি কি জানেন ঘরে ঘরে এই অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, ফেসবুকের পোস্টদাতা, আন্দোলনকারী একজন একজন কইরা জানানো হইলো যে তোমরা আমার সাথে আসো। আপনি কি জানেন না ওখানে র তো অনেক শক্তিশালী ভাই, র অনেক শক্তিশালী। হাসিন ভাই, আমি ওখানকার এক মিনিট, ভাই আমি যখন বলেন ভাই হাসিন ভাই। দেখো ভাই, আগামীকাল কন্টিনিউ করলে হয় না, ঘুমের ওষুধ খাইছিলাম অনেক আগে, এখন তো ওকে ভাই, কালকে আবার করি ভাই, কালকে আবার করি, আগামীকালও প্রত্যেকদিন করেন ভাই, আমাদের টাইম দরকার, রাতে অসুবিধা নাই, দিনে ঘুমাবো রাতে করবো। কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল হাসিন এবং ডক্টর নসের আলী, আমরা এখানে শেষ করব। ওকে, আপনি যদি ক্লোজিং ওয়েতে আপনি যদি কর্নেল হাসিন আপনি যদি কোনো কিছু বলতে চান, আপনি প্রথম শেষ করেন, তারপরে আমরা শেষ করব। ভাই আমার কাছে কষ্ট, আমরা এক দেশের লোক, এক জাতির লোক, আমরা কেন এরকম হব? এমন তো হওয়ার কথা ছিল না। আমেরিকানরা হইতে পারে, তারা সভ্য, আমাদের কোনো স্কোপ নাই এটা হওয়ার। এটা আমার নেতৃত্ব, কারণ আমরা ভালো রাজনীতিবিদ পাই নাই, ভালো রাজনীতিবিদ পাই নাই বলে ভালো কর্মকর্তা পাচ্ছি না। আমাদের রাজনীতিবিদ ভালো হলে আমরা ভালো হয়ে যাব। নতুন দিনের প্রত্যাশায় বলবো, আসুন নিজ এলাকায় যারা ভালো মানুষ তাদেরকে ভোট দিন, যেন তারা সঠিক লোক সঠিক জায়গায় থাকে। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং আমরা ঐক্য নিয়ে বসবাস করব। ধন্যবাদ ভাই। ওকে কর্নেল হাসিন, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকালকে 11টার সময় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। কর্নেল আজিজ, নো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ক্লোজিং আর্গুমেন্ট, আপনার কথা শুনতে চাচ্ছি ভাই। আচ্ছা, রাইট, ওকে, রাইট, থ্যাংক ইউ। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো, সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনার এলাকায় সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক লোককে, নির্লোভ ব্যক্তিকে ভোটটা দিবেন। আপনার দলের লোককেই যে ভোটটা দিতে হবে তা না। আপনার এলাকায় যে 7 জন দাঁড়িয়েছে, হতে পারে আপনার দলের চেয়ে অন্য দলের লোকটা সৎ বেশি, আপনি তাকে দেশপ্রেমিক বেশি, এবং সে লুটপাট করবে না, ব্যাংক ঋণ খেলাপি না, দ্বৈত নাগরিক না, এদের কাউকে ভোট দিবেন না। আপনি সৎযোগ্য, এবং যে 59 জন বা কতজন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি ভোটে দাঁড়িয়েছে, তাদেরকে হারাম কেউ ভোট দিবেন না, হারাম দিবেন না। আর ভোটের দিন কোনো গ্যাঞ্জাম হতে দিবেন না। দেশটা আমার, আপনার, আমাদের সকলের। ইউ হ্যাভ দ্য ফুল রাইট, আপনার পুরো অধিকার আছে। যেই গ্যাঞ্জাম করতে আসবে, হাঙ্গামা করতে আসবে, তাকে অন দ্য স্পট সাইজ করে ধরে নেবেন। আর কোনো প্রশাসন বা নিয়েন্দা গোয়েন্দা কোনো সাইড থেকে যদি কেউ ফোন করে বা ভয়ভীতি দেখায়, তাহলে তোকে স্পটে সাইজ করবেন, ধরে ফেলবেন। বেটা কুকুর কাজ সওয়াল, আমি তোকে বেতন দিয়া পালি, তুই আমার বিরুদ্ধে কাজ করিস ভারতের হয়ে, ওকে ওখানে ফেরত আসতে দেওয়া যাবে না। ওর বউ বাচ্চার কাছে আর ফেরত দেওয়া দরকার নেই, ওখান থেকে শ্রীঘরে পাঠাবেন, ধরে ফেলবেন, না হলে স্পটে সাইজ করবেন। আমি তো বলেছি জানাজা ছাড়া দাফন দিবেন। আমার মাতৃভূমি রক্ষার জন্য ইট ইজ বৈধ, ইট ইজ জায়েজ, ইট ইজ লিগাল, ডু দ্যাট। ওইটাই করবেন, প্রতিটা জনগণ অধিকার আছে আপনাদের। কালকে যদি কেউ বলে যে ফেরদৌস আজিজরা উল্টা বলেছে, ওহাকে আমার সামনে পাঠাইয়া দিবেন। কোন নফরের বাচ্চা যদি বলে, কোন হোমরা চোমরা যদি বলে যে এটা অবৈধ, তাকে আমার সামনে এসে বল, বেটা অবৈধ, অবৈধ, তুই চাকর এখনো দাঁড়িয়ে আসিস, এটাই অবৈধ, এটাই তোকে রাখা ঠিক হয়নি। অতএব দেশবাসী হা ভোট দিবেন, এবং এই কুকুর বিড়াল গুলাকে ভোট দিবেন না, সে যে দলেরই হোক।
মানুষ যে তাকে ভোট দিবেন। ধন্যবাদ। ডক্টর এস এম নওশের আলী, আমরা আপনার কাছ থেকে কনক্লুশন শুনবো, তারপরে আমি কথা বলবো। ধন্যবাদ। সামনে যে ইলেকশনটা আসতে যাচ্ছে সেই ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে হা ভোট এবং না ভোট দেওয়ার সুযোগ আছে। হা ভোট দিলে আপনি পরিবর্তনের পক্ষে, আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন। আর না ভোট যদি দেন তাহলে এটা পরে দেশ তো ভবিষ্যতে ওইভাবে চলবে। আপনি যদি পরিবর্তন না চান তাহলে না ভোট দিবেন। আর আপনার এলাকার যিনি ভোটার, যিনি ইলেকশনে দাঁড়িয়ে আছেন, আপনি দেখেন ওই ভদ্রলোক ঋণ খেলাপি কিনা। ওটা যদি আপনার পছন্দের দলের কিংবা সেই ভদ্রলোক যদি দ্বৈত নাগরিক হয় তখন তাকে ভোট দিবেন না। আপনার এলাকায় যে ভদ্রলোক স্বতন্ত্র দাঁড়িয়ে আছে, উনি যোগ্য প্রার্থী হবে, ওই স্বতন্ত্র প্রার্থী লোকটাকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন, কারণ এই লোকটা আপনার হয়ে কথা বলবে। আর যে লোকটা নাকি ঋণ খেলাপি বা যে লোকটা নাকি আপনি জানেন যে খুনের আসামি বা অন্য কোনো ক্রিমিনাল, সে লোক ক্ষমতা পেলে তো সে তখন আপনাকেও ছাড়বে না, সে আপনার বাড়ি ঘরে এসে লুট করবে। যে লোকটা ঋণ খেলাপি সে আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে, সে ওই টাকাগুলো আর কোনোদিন ফেরত দিবে না, এবং সেটা কিন্তু আপনার কারে এসে পড়বে। এই ব্যাংকগুলো যে এত হয়ে গেছে, এখন যে অবস্থাটা হয়েছে, এটা যে এই লোকগুলোর কারণে হয়েছে। যে কারণে আপনি একটা 1 লাখ টাকার চেক ভাঙাইতে পারেন না, দেখা যায় ব্যাংকের বলতে টাকা নাই। আবার দেখা যায় একটা 1 লক্ষ যদি আপনার প্রয়োজন 5 লক্ষ টাকা লোন নেওয়ার, আপনি লোন নিতে পারেন না। এই লোকটা কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছে এবং সেই টাকাগুলো সে ফেরত দিচ্ছে না। তো এই লোককে আপনি কেন ভোট দিবেন? এই লোককে কি আপনার কি সে আপনার পছন্দের দলের হতে পারে, দলকে আপনি জবাব দিতে মানে জিজ্ঞেস করতে পারেন না দলের প্রধানকে যে কেন আপনি তাকে নমিনেশন দিলেন। আপনি ভোটের মাথায় সেই জবাবটা দিয়ে দিবেন, যে তাতে একটা যাবে যে বাংলার জনগণ তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছে। আর এই ভোটে ইলেকশনে অবশ্যই জেনজিদের বলবো যে সবাইকে ভোট, যারা নতুন ভোটার, উৎসব মুখর পরিবেশে সবাই যাবেন, সাহস করে যাবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে কোনো মিসহ্যাপ না হয়। যারা মিসহ্যাপ করতে আসবে আপনারা ঐক্যবদ্ধভাবে বাধা দিবেন, যাতে কোনো ধরনের মিসহ্যাপ কেন এরা কেউ করতে না পারে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমি ডক্টর এস এম নওশের আলী, কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, কর্নেল ফেরদৌস আজিজ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের এই তিনজনকে আমি ইনভাইট করে রাখলাম আগামীকালকের আমরা যদি কথা বলতে পারি, এবং আমি চাচ্ছি প্রতিদিনই নির্বাচনের আগে আমরা কথা বলবো, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে। তো ইনশাল্লাহ আপনারা যদি অ্যাভেলেবল থাকেন, আর আমি এখন কনক্লুড করবো, আপনারা চাইলে ভাই আমার সাথে থাকতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকালকের আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। একটা কথা আমি প্রথমেই বলেছি, যে কোনো একটা রাজনৈতিক দলকে বিচার করতে গেলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে ওই দলের নেতৃত্বে কে আছে। দলের নেতৃত্বের যে ব্যক্তি, ওই ব্যক্তি দেশপ্রেমিক কিনা, ওই ব্যক্তি সৎ কিনা, ওই ব্যক্তি দূরদর্শী কিনা, ওই ব্যক্তি দেশের প্রতি দায়িত্বশীল কিনা, অথবা ক্যাপাবল কিনা দেশের পক্ষে ল মেকার হিসেবে কাজ করার জন্য। এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি ভোট দেওয়ার আগে আমি যদি চিন্তা করি আমি অমুককে ভোট দেব, কিন্তু ওই ব্যক্তি সারা জীবনে কোনোদিন কারো কাছে কৃতজ্ঞ ছিল না, সে অকৃতজ্ঞ। ওই ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজের জন্য বিন্দুমাত্র স্যাক্রিফাইস করেন না। ওই ব্যক্তি বিদেশে গিয়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে 17 বছর দেশের বাইরে সংসার পেতেছে, হঠাৎ করে এসে বলছে তুই গুপ্ত, তুই গুপ্ত, তুই গুপ্ত। অর্থাৎ কি জানেন, চালইন শুইরে কইতেছে তোর পাশায় ছিদ্র। এবং একটা কথা আপনাদেরকে সবাইকে বলে রাখি, এই কথাটা আপনাদের কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা আপনারা বুঝতে পারবেন সেটা কোথায় আপনাদেরকে আমি বলি। সিরাজ শিকদারের হত্যাকাণ্ড, 75-এর হত্যাকাণ্ড, 90-এর আন্দোলন, শাপলা চত্বর আন্দোলন, পিলখানা ম্যাসাকার, জুলাই বিপ্লব, প্রত্যেকটা বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি। যখনই রাজনীতি করতে আসছে আমরা সংহতি করছি, সিপাই বিপ্লব করছি। আবার যখনই নির্বাচনের আগে দাঁড়ায় গইছে সিরাজ শিকদারের নামে স্তম্ভ বানায় দেব। আবার যখনই আসছে তখনই কইছে তারেক রহমান ছিল মাস্টার মাইন্ড। যে কোনো সময় লাভ দিয়ে দাঁড়ায় কইছে আমরাই বেটা, কিন্তু কাজের সময় বেটা শব্দটা হারায় গেছে, বাইরে গেছে আমরাই হিজরা। এখন তাইলে আমরা ভোটটা কাদেরকে দেব?
আজকের আলোচনার মেইন বিষয়বস্তু এইটা ছিল। একজন মা বিএনপির পক্ষে আন্দোলন করছে, একজন মা তারেক রহমানের দেশে ফেরত আনার জন্য আন্দোলন করছে, একজন মা বেগম জিয়ার মৃত্যুর সময় কান্নাকাটি করছে, আবার সেম মা হাদির মৃত্যুর বিচার চাইতে গেছে, তারা রাস্তায় ধরে পিটানো হয়েছে, তার পেটে লাথি মারা হয়েছে। দর্শক শ্রোতা, এটা কোনো গল্প না, এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তবতা। আরো একটা কথা, মেজর বজলুল হুদা ৭৫-এর বিপ্লবের একজন নায়ক। আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে ব্যাংকক থেকে গ্রেফতার করে ঢাকায় আনলো। আনার পরে মেজর হুদার ভাই বোন, আমি ওনার বোনকে চিনি, লিজা আপু, তার ভাই ডিউক হুদা, তাকে আমি সাথে আমার কয়েকবার কথা হয়েছে, চমৎকার মানুষ, বেগম জিয়ার কাছে গেছে। বেগম জিয়া চাইলে কলমের খোঁচায় মেজর হুদাকে ওই দিন যদি মুক্ত করে দিতেন, হাসিনা মাগি এবং ভারতীয়রা কোনো সুযোগ পেত না মেজর হুদার গলা কাটার। একটা কথা আপনাদেরকে আমি বলি, আপনারা যখন খারাপ কাজের সাথ দেন, সঙ্গী হন, ওই খারাপের পরিণতি আপনার ঘাড়েও আসে। আপনাদেরকে আমি উদাহরণ দেই, মেজর হুদার গলা কেটেছে হাজতে, কে কেটেছে? হাসিনা, কিন্তু এর ড্রাইভার বেগম জিয়ার ঘাড়েও গেছে। কেন ঘাড়ে গেছে? বেগম জিয়া তাকে মুক্তি করে দিতে পারতেন, এটা করেন নাই। মেজর জিয়া একটা সাজা দিয়ে তাকে হাজতে পাঠিয়ে দিতে পারতেন, সেটাও উনি করেন নাই। তাকে কি করছে আপনারা কি জানেন? মেজর হুদাকে ফাঁসি মৃত্যুদণ্ড প্রাপ্ত যে অসহনীয় একটা জায়গা, ডেথ সেল, ওখানে আটকায় রাখছে। বেগম জিয়া রিফিউজ করছে মেজর হুদাকে ওখান থেকে বের করতে। তারেক রহমান জীবনে দাঁড়াইছে মেজর হুদার মুক্তির জন্য? কখনো দাঁড়ায় নাই। বেগম জিয়া দাঁড়াইছে? দাঁড়ায় নাই। বিএনপি দাঁড়াইছে? দাঁড়ায় নাই। কিন্তু ৭৫-এর বিপ্লবের বেনিফিশিয়ারি তারা। এখন ৭৫-এর বেনিফিশিয়ারি যারা, এরাও ইদানিং হিজড়ার মতো অভিনয় করে। মেজর ডালিম একজন, রাশেদ চৌধুরী, নূর, এরাও এক একটা জীবন্ত হিজড়া। কোন জায়গা দিয়ে কি করতে হবে এটা বোঝার মতো দূরদর্শিতা এই বাইচোদের একটারও নাই। কোন একটা সময় গুল্লি মারছে, ঠিক মতো লাইগা গেছে, ফকিরের কেরামতি। একটা কথা আছে না, জ্বরে কাক মরে, ফকিরে কয় কেরামতি। তোরা ওইটা চালায় দিছিস, এরপরে কি করতে হবে তোদের কোনো ধারণা নাই। মুজিবরে মারা দরকার, মুজিবরে মারছি, এরপরে ঢন 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 ঢন। আর বিএনপি কি করলো? সব ফায়দা ঘরে তুললো। কারে সেনা প্রধান বানাইলো? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি গ্রেফতার করছে, খালেদ মোশাররফের লিউটেন্যান্ট জেনারেল মঈন, এই মঈন রে তারা সেনাপ্রধান বানাইছে। কে বানাইছে? বেগম জিয়া আর এই খাম্বা তারেক। আজকের যে তারেক রে আপনারা প্রধানমন্ত্রী বানাইতে চান। খালেদ মোশাররফের বডিগার্ড জেনারেল মঈন তখন লেফটেন্যান্ট ছিল। জেনারেল জিয়াকে তিনি গ্রেফতার করছেন, এবং গ্রেফতারের পরে কি হয়েছে? পরবর্তী সময় সিপাহী বিপ্লব হয়েছে। সিপাহী বিপ্লবে জিয়া সাহেবকে যারা সমর্থন দিচ্ছে, আমি শুনেছি জিয়া সাহেব তাদেরকে মূল্যায়ন করেছে। এটা ডিটেলস আজকের আমি ওখানে না যাই, কিন্তু বেগম জিয়া তাদের সাথে বেইমানি করেছে, তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছে। তবে বেগম জিয়া বেঁচে থাকলে ওনার ভুলগুলো উনি শুধরে নিতেন। কারণ কি জানেন? উনি কোনোদিন জামাতের বিরুদ্ধে একটা কথা বলেন নাই। উনি জামাতের লোকজনদেরকে ধারণ করতেন, জামাতের লোকজনদেরকে উনি পছন্দ করতেন, জামাতের লোকজনদেরকে কখনোই উনি টেরোরিস্ট মনে করেন নাই। উনি সব সময় দেশের পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু তারেক রহমান এর কোনোটাই সে ধারণ করেন না, কোনোটাকেই উনি ধারণ করেন না। আজকের তারেক রহমান যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে অকৃতজ্ঞতাকে তারেক রহমান রিপ্রেজেন্ট করে, দেশের সাথে বেইমানিকে সে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে দিয়ে ভারতের স্বার্থকে সে রিপ্রেজেন্ট করে। জুলাই বিপ্লবে যারা বিপ্লবী, ইনক্লুডিং কর্নেল ফেরদৌস আজিজ, তাদের স্যাক্রিফাইসের জন্য তারা বেনিফিট নেবে, কিন্তু তাদের ফেভারে দাঁড়াবে না। আর যারা দাঁড়াবে, কেউ যদি দাঁড়াতে চায়, মা হোক, কর্নেল ফেরদৌস আজিজ হোক,
তাদের পেটে তারা লাথি দিবে। তাদের মাথা ফাটানোর জন্য ব্রিগেডিয়ার মিজানকে অ্যাসাইন করবে, ব্রিগেডিয়ার আনোয়ারকে অ্যাসাইন করবে, আর খানকির পোলা ওয়াকার ওইখানে বসে বাকবাকম করবে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের একটাই কথা, হয় বিপ্লবী হোক আর জুলাই যোদ্ধা হোক অথবা অনলাইন অ্যাক্টিভিস্ট হোক, আপনাদের একটাই কথা, হয় আমাদের পক্ষে মানে দেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশের পক্ষে, নতুবা ভারতের পক্ষে। ভারতের পক্ষে যারা নিতে চান, কিরপোলাদের স্লোগান হবে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা 31 দফা দেব, আমরা ধানের শীষে ভোট দেব। তার আড়ালে থাকবে খানকির পোলা আমির খসরু মাহমুদ, বিশ্বার পোলা সালাউদ্দিন আহমেদ, বিশ্বার পোলা আব্দুল আউয়াল মিন্টু, বিশ্বার ছেলে ইশাক হোসেন, আর বেশ্যামাগি সামাও বায়েত, বেশ্যামাগি আমির খসরু মাহমুদ চৌধুরী। আর যদি বাংলাদেশের পক্ষে থাকতে হয়, আর যদি আমার পক্ষে থাকতে হয়, আমি দেশে থাকলে আমি নাহিদ ইসলামকে ভোট দিতাম। আমি যদি দেশে থাকতাম, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিতাম। আমি যদি দেশে থাকতাম, জুলাই যোদ্ধা যেখানে যেখানে আছে সবাইকে সমর্থন দিতাম। আমি যদি দেশে থাকতাম, জুলাই যোদ্ধাদের পক্ষে, সৎ মানুষের পক্ষে, ইমানদার মানুষের পক্ষে, দুর্নীতি মুক্ত মানুষের পক্ষে, যেই দলেরই হোক না কেন আমি তাকে সমর্থন করতাম। আমি যখন ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি করি, এটা কোনো দলের জন্য করি না, আমি আমার দেশের জন্য করি। আমি যদি ইউএস সিনেটে যাই, কংগ্রেসে যাই, পেন্টাগনে যাই, হোয়াইট হাউসে যাই, জাতিসংঘে যাই, কোনো দলের জন্য যাই না, আমি আমার দেশের জন্য চাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, হয় আপনারা আমার দেশের পক্ষে, নতুবা আপনারা আমার শত্রু। আজকে কর্নেল ফেরদৌস আজিজের কথাকে আমি অত্যন্ত এনজয় করেছি একটা কারণের জন্য। হি আন্ডারস্টুড দ্য ল্যাঙ্গুয়েজ অফ রেভলিউশন। এসব হিজড়া মার্কা কথা, এসব কালচল ভদ্রতা পকেটে ভরে রাখুন। আমার মা যখন লাথি খায়, জাবের যখন লাথি খায়, গুলি খায়, আমার ভাই শরীফ ওসমান হাদি যখন মারা যায়, আমার ভাই আবরার যখন মারা যায়, আমার ভাই সাইদ যখন মারা যায়, আমার মুখে ভদ্রতা মেটায় না। আমি ওই ভদ্রতার উপরে প্রস্রাব করি, কারণ প্রত্যেকটা জীবন আমার কাছে প্রেশাস। আমার ভাই যখন 3 বছরের বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে বিচার চাইতে যায়, তার উপরে যখন জুলুম হয়, ওই ভদ্রতার উপরে আমি পেশাব করি। আমি একটা জিনিস শুধু শিখেছি, ইদার ইউ আর উইথ মি অর ইউ আর মাই এনিমি। আমি কি? আমি বাংলাদেশ। আপনি কে? আপনিও বাংলাদেশ। কে? সেও বাংলাদেশ। সোনালীকে? সেও বাংলাদেশ। কোন খানকির ছেলে ওয়াকার এবং তারেক রহমান বা যে কেউ দাঁড়ায় বলবে আমরা মডার্নিস্ট, আমরা আধুনিক ভারতীয় চুক্তি, ওদের পরে আমি পেশাব করি। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 10টা, 10:30 বা 11টায় আমি দেশপ্রেমিকদের নিয়ে আবার আমি লাইভে আসব আপনাদের সাথে কথা বলার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাওয়ার আগে